দেখো, এর আগে আমি তোমাদের অলরেডি 4টা মক নিয়েছি। সেই 4টা মকে কিন্তু নতুন সিলেবাসে কিন্তু নেওয়া হয়নি, পুরনো সিলেবাসে সেটাই কিন্তু নেওয়া হয়েছিল। আর এই যে মকটা আমি নিলাম 5 নাম্বার মকটা, এটা হচ্ছে একদম নতুন সিলেবাসে। নতুন সিলেবাসে ঠিক যেরকম দেয়া আছে আমি সেইভাবেই কিন্তু মকটা রেডি করেছি। ঠিক আছে, যেমন দেখো ইংলিশ আছে, এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস যেটা 20টা ছিল সেটা আছে, ইংলিশ 10টা আছে, লজিক্যাল রিজনিং দিয়ে দিয়েছি 10টা। হুম। তারপর তোমার তবে বাকিটা কিন্তু অঙ্ক আছে, যেমন 20টা অঙ্ক, সেই 20টা অঙ্ক কিন্তু দিয়েছি আমি। এই হচ্ছে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু টোটাল মকটা নেওয়া হয়েছে। মক কি সবার ঠিকঠাক হয়েছে, না জেনারেল অ্যাওয়ারনেসটা একটু কঠিন লাগলো? ঠিকঠাকই আছে, তবে এক দুটো কোশ্চেন একটু মানে ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু কোশ্চেন একটু ছিল, ওগুলো গেস নিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি অঙ্ক দিয়ে শুরু করি না প্রথম থেকে করবো? কি বলছো বলো? আজ স্যার প্রথম থেকে থেকে করুন না, করেন। হুম, প্রথম থেকে করবো। প্রথম থেকেই করার না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো প্রথম থেকে তাহলে করিয়ে দিই। তাহলে আমাদেরকে একটু টেনে যেতে হবে, কারণ অঙ্কতে সময় লাগবে। হ্যাঁ, 20টা অঙ্ক মানে 1 ঘন্টার কাছাকাছি লাগবে, 1 ঘন্টার উপরে লাগতে পারে। তাহলে ক্লিক করে বেরিয়ে যেতে হবে। চলো, প্রথম 1 নাম্বার বলছে রিটায়ারিং টু হিজ রুম হি স্টার্টেড কুকিং। বলছে ইজ এ, মানে কি সেন্টেন্স এটা চেয়েছে তোমার কাছে, জানতে চেয়েছে। আচ্ছা তোমরা নিশ্চয়ই বলো, এই যে ধরো কোনো কিছু আইএনজি দিয়ে যখন শুরু হয়, ঠিক আছে, আইএনজি দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হয়, সেই সেন্টেন্সের দেখবে তোমার কি সেন্টেন্স বলা হয় সেগুলোকে বলো তো? সেগুলো কিন্তু সবই সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু নয়। কমপ্লেক্স সেন্টেন্স কখন হবে না, কমপ্লেক্স সেন্টেন্স তখনই হবে যদি লিঙ্কার দেখতে পাও। এটা অ্যাকচুয়াল তোমার চেনার উপায় কি বলতো, লিঙ্কার দেখতে হবে তোমাকে, যে লিঙ্কার কি কি আছে। এই যে লিঙ্কার, লিঙ্কারটাই মেন ফ্যাক্টর এখানে। ধরো কেউ আছে দো আছে, অলদো আছে, ধরো অলদো আছে, ধরো বিকজ আছে, বিকজ আছে, ঠিক আছে, তারপর ধরো ওয়েন আছে, তারপরে ফাইল আছে, হ্যাঁ ফাইল আছে, বা হু আছে। হ্যাঁ, যদি এইরকম টাইপের দেখতে পাবো, হুইচ কোনো কোনো সময় দেখবে হুইচ, হুইচ বেশি পাবে, হ্যাঁ হুইচ থাকে। তো এইরকম যদি লিঙ্কার গুলো থাকে তোমরা রাখবে, সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। কম্পাউন্ড সেন্টেন্স কখন হবে, কম্পাউন্ড সেন্টেন্স যখন দেখবে দুটো সেন্টেন্সকে জুড়া আছে কোনো কিছু দিয়ে। ঠিক আছে, যেমন ধরো অ্যান্ড দিয়ে, কখনো কখনো অ্যান্ড দিয়ে দেখতে পাবে, অ্যান্ড, অ্যান্ড দিয়ে ম্যাক্সিমাম সময় দেখতে পাবে। কখনো কখনো দেখবে অর দিয়ে আছে, কখনো কখনো নর দিয়ে থাকবে। ঠিক আছে, কখনো বাট দিয়ে দেখতে পাবে, বাট। তাহলে এই সমস্ত যে লিঙ্কার গুলো দেখতে পাচ্ছ, এই লিঙ্কার গুলি কার লিঙ্কার, না কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার। আর কমপ্লেক্স সেন্টেন্স বললাম যে অলদো, দো, বিকজ, ওয়েন, ডব্লিউএইচ ওয়ার্ড দেখতে পেলে তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে। আর সিম্পল সেন্টেন্স দেখতে হবে, সিম্পল একটা সেন্টেন্স দিয়ে দেবে, অথবা কোনো একটা সেন্টেন্স যখন সেখানে আইএনজি দিয়ে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে। নেক্সট আমরা 2 নম্বরে কি আছে দেখো, চুজ দা রাইট অল্টারনেটিভ। সঠিক অল্টারনেটিভটা চুজ করতে বলেছে। পোর্টেবল, ঠিক আছে, পোর্টেবল অ্যাকচুয়ালি মিনিং চেয়েছে আর কি। পোর্টেবলের মিনিং হচ্ছে কি, না মুভেবল, যেটা থেকে তুমি মুভ করতে পারবে, মুভেবল। পোর্টেবল, মুভেবল। এখানে দেখো তুমি ভালো করে মন দিয়ে শোনো, যে পোর্টেবল, এখানে পোর্টেবল দিয়েছে, তাহলে দেখো এই ধরনের যখন একই টাইপের কাছাকাছি দিচ্ছে না, তখন মাথায় রাখবে যেটা কোনোদিন হবে না। ঠিক আছে, কোনোদিন হবে না। ব্রেকেবল, যেটাকে ভাঙা যায় আর কি, তাহলে এটা হবে না। ঠিক আছে, ড্রিঙ্কেবল, যেটাকে তুমি ড্রিঙ্ক করতে পারবে, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে এরকম তোমাকে অপশন কিন্তু কাটতে হবে। বোঝা গেল? অপশন কিন্তু কাটতে হবে, কেটে কেটে করতে হবে। তারপরে নেক্সট দেখো কি আছে। আচ্ছা, বলছে চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট। কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা তোমাকে মানে খুঁজতে বলেছে। দেখো, এই ধরনের সেন্টেন্স না তোমাকে নিজেকে পড়ে বুঝতে হবে। এটা তোমার কেউ মানে এরকম কোশ্চেন হয়তো নাও আসতে পারে, তুমি নিজে পড়ে তুমি বুঝো ভালো করে।
বলছে হি মে বি পুর, বলছে সে গরিব হতে পারে, ঠিক আছে, এলস হি ইজ অনেস্ট, তারপরেও সে অনেস্ট। তাহলে এরকম কি কোনো কথাটা কি ঠিকঠাক বলে আসছে? আসছে না, তাহলে আমি কেটে দিলাম কথাটাকে। বলছে হি ইজ আইদার পোর অর অনেস্ট, মানে কি সে হলে পোর, না হলে সে তোমার সৎ। তাহলে এরকম কি কোনো কথা হচ্ছে? এটাও ভুল কথা। দেখো কি বলছে, হি ইজ পোর ফর বিন অনেস্ট, মানে অনেস্ট হওয়া সত্ত্বেও সে পোর, গরিব আছে। তাহলে যারা অনেস্ট তারা কি সবসময় গরিব হয়? এই কথাটাও ঠিকঠাক আসছে না। ঠিক আছে, এইখানটা দেখো মন দিয়ে, বলছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এইটাই তোমাকে দেখো ঠিকঠাক সেন্টেন্স বলে মনে হচ্ছে। কি না, হি ইজ পোর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। ঠিক আছে, দেখো অনেক অনেক গরিব আছে কিন্তু সৎ হতে পারে না, কিন্তু অনেক গরিব আছে তারা কিন্তু সৎ, এটাই বলছে এখানে। হি ইজ পোর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। এখানে কিন্তু আবার দেখবে এখানে অনেক এই সেন্টেন্সটা পাবে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা দিয়েও তুমি পাবে কখনো কখনো। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, বোঝা গেছে? তিনটা বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখো তারপরে কি আছে, তোমরা টাইমে জয়েন করবে, এরকম করো না তোমরা, ক্লাস নিতে পারবো না আমি। তাহলে প্রথমটা যেটা দেখলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে পোর্টেবল, এটা হচ্ছে মুভেবল হবে। তারপরে যে সেন্টেন্সটা দেখলাম অপশন বি হবে, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে যদিও তাহলে এটাকে কখনো কখনো কিন্তু এরকম দিয়েছে, দো দিয়ে আসে কিন্তু, হ্যাঁ, দো দিয়ে অনেক সময় কিন্তু থাকতে পারে। এইটা আমি লিখেই দিই, এরকম আছে, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। ঠিক আছে, এই সেন্টেন্সটাও ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে বলো? সেন্টেন্সটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? এটা কিন্তু লেখা যাবে, হ্যাঁ? ঠিক আছে, এই সেন্টেন্সটা লেখা যাবে, এটাও ঠিক আছে। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে তবুও সে মানে সৎ। হি ইজ পোর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, কিন্তু সে সৎ, এটাও কিন্তু ঠিক। নেক্সট, তারপর দেখো 4 নম্বরে, আই এম ইনডেপ্টেড ড্যাশ ইউ ফর ইউর হেল্প। আচ্ছা, এই যে ইনডেপ্টেড এর মানেটা কি? এর মানে হচ্ছে মানে কারো কাছে গ্রেটফুল হওয়া আর কি, কেউ তোমাকে হেল্প করেছে তার কাছে গ্রেটফুল হচ্ছ, তাই তো? তাহলে আই এম ইনডেপ্টেড টু হবে এখানে কিন্তু। ঠিক আছে, এটা টু, এই টু কিন্তু তোমাকে নিতে হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি না টু। নেক্সট কি আছে দেখো, এইটা দেখো তোমাদের তোমরা নিজেরাই বলছে যে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের তুমি যদি মানেটা নাও জানো তুমি কিন্তু পারবে। আগে বলতো দেখি, আমরা দেখবে যখন ফোন টোন করি তখন বলে না একটু হোল্ড কর, ঠিক আছে, হোল্ড অন, মানে ফোনের মধ্যে একটু থাকো। তাহলে কি, আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, মানে আমি মে পর্যন্ত আমার জবের মধ্যেই থাকবো, তাই তো? তাহলে আমি কি করে থাকবো বলো, কোনটা হবে অপশন? কোন অপশনটা হওয়ার কথা? Hold on. হোল্ড অন। হোল্ড অন, তাহলে আমি যে জবটায় আছি আমি এই জবটাতেই থাকবো কতদিন? আনটিল মে, মে মাস পর্যন্ত। বোঝা গেল? তাহলে আই উইল হোল্ড অন। ঠিক আছে, অন্য কোনো দিকে তাকাবে না, অন্য কিচ্ছু হবে না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা তো বারবারই পরীক্ষায় আসে, এটা এসএসসি তে অনেকবার, বহুবার এসেছে আর কি। বলছে দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, তাহলে প্রত্যেক রুলে দেখবে একটা এক একটা এক্সেপশন থাকে, তাই তো? তাহলে আমরা কি করব, টু হবে না ইন এভরি রুল হবে, না টু এভরি রুল হবে বলো? কি করেছো তোমরা? এটা হচ্ছে, আমি ইন করেছি। না এটা টু হবে। টু হবে স্যার। হ্যাঁ, দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। ঠিক আছে, এখানে কিন্তু ইন অনেকে ভাবতে যায় কিন্তু হবে না ইন, হ্যাঁ, টু হবে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল, প্রত্যেক রুলেরই একটা এক্সেপশন থাকে আর কি। আচ্ছা, দে হ্যাড এ ড্যাশ অফ ট্রাস্টিজ, ট্রাস্টিজ বিভিন্ন ট্রাস্টের ট্রাস্টিজ থাকে আর কি। তাহলে ড্যাশ অফ ট্রাস্টিজ, প্যানেল অফ ট্রাস্টিজ, না গ্রুপ অফ ট্রাস্টিজ, না বেঞ্চ অফ ট্রাস্টিজ, না বোর্ড অফ ট্রাস্টিজ? এটা কিন্তু দেখো আমি তোমাদের
পড়িয়েছি কালেক্টিভ নাউন, তো কালেক্টিভ নাউনের অনেকগুলোই বেশ পড়িয়েছিলাম আমি। তো কিছু কিছু এরকম অড অড পাবে তোমরা কিন্তু, হ্যাঁ, যেগুলো তোমাদের নোটে নাও থাকতে পারে। তো এটা কিন্তু তোমাদের উপস্থিত বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি বোর্ড অফ বোর্ড অফ ট্রাস্টিস। ট্রাস্টিস। হ্যাঁ, এটা কি হবে? বোর্ড। বোর্ড অফ ট্রাস্টিস। বা তুমি এইটা বোর্ডের জন্য সব থেকে একটা বেস্ট ওয়ার্ড আছে, কি বলতে পারবে এটা? বোর্ড অফ ডাইরেক্টরস। ট্রেডার্স। হ্যাঁ, বোর্ড অফ ডাইরেক্টরস প্রচুর বার আছে আর কি, মানে এটা ভিভিআই। ভিভিআই, ঠিক আছে। এবারে কিছু আরো তো জানতেই হবে তোমাদের, যেমন বেঞ্চ। বেঞ্চ বললে আমরা কি বুঝেছিলাম? যে বেঞ্চ বসে, কাদের বেঞ্চ বসে? লয়ারদের বেঞ্চ বসে, অ্যাডভোকেট। ঠিক আছে। লয়ার্সদের বসে, অ্যাডভোকেটদের বসে, অ্যাডভোকেট। আচ্ছা, জাজদের বেঞ্চ বসে, তাই তো? আমরা বলি না হাইকোর্টে বেঞ্চ বসেছে, হ্যাঁ, গ্রিন বেঞ্চ আমরা পড়েছি মনে করো। তাহলে এই যে বেঞ্চ, বেঞ্চ কি? তাহলে বেঞ্চ অফ জাজ, বেঞ্চ অফ অ্যাডভোকেট, বেঞ্চ অফ লয়ার্স, এগুলো কিন্তু আমরা লিখতে পারি বেঞ্চের ক্ষেত্রে। গ্রুপে তো তোমাদের অনেকবার বলেছি গ্রুপ অফ ফ্রেন্ড, তাই তো? গ্রুপ অফ ফ্রেন্ড, গ্রুপ অফ ফ্রেন্ড হয়, গ্রুপ অফ পিপল হয়, বলছে না গ্রুপ অফ পিপল, একসঙ্গে অনেক মানুষকে থাকলে বলে গ্রুপ অফ পিপল। গ্রুপ অফ গার্লস, গার্লসের ক্ষেত্রে আরো একটা হয়, তোমাদের বলেছি, দেখি কে, আমি রিসেন্টলি পড়িয়েছি ইউটিউবে, দেখি কে বলতে পারো। বেবি। হ্যাঁ, বেবি। বেবি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তাহলে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, এগুলো কিন্তু গ্রুপ আমরা কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, তারপরটা দেখো, বলছে বাই দ্য টাইম আই রিচ দেয়ার দ্য ট্রাভেল মেকার্স ড্যাশ। আচ্ছা, আগে বলো দেখি, বাই দ্য টাইম, এখানে এই বাই দ্য টাইমটা লিঙ্কার, ঠিক আছে। বাই দ্য টাইম সেন্টেন্সটা তোমার দেখলেই তোমার একটা জিনিস মাথায় এসে যাওয়ার কথা, যে বাই দ্য টাইম। পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট টেন্স। ইয়েস, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের জন্য হয়, তাই তো? বাই দ্য টাইমটা আমরা পারফেক্ট টেন্সের জন্য করেছি, দেখবে এটা। এখানে তুমি দেখো, এটা লেফট আছে, এবার এখানে তো পারফেক্ট দিয়ে দিয়েছে, এখানে সিম্পল পাস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে লেফট তো হবেই না, কারণ এদিকে যদি সিম্পল পাস থাকে ওইদিকে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, কি হবে? তাহলে হ্যাড লেফট হয়ে যাবে, বোঝা গেল? কি হবে? Had হ্যাড left. লেফট। তোমার মানে কি আছে না আছে জানারই আমার প্রয়োজন নেই, আমি শুধু একটি ওয়ার্ডের দিকে তাকালাম, সেটি হচ্ছে কি বাই দ্য টাইম। তাহলে বাই দ্য টাইম যখনই আমি দেখতে পেলাম, আমার চোখটাকে বড় বড় করে নেব, কারণ বাই দ্য টাইম আমি তোমাদের লিঙ্কার দেখিয়েছিলাম, যে বাই দ্য টাইম এগুলো হচ্ছে কি বলতো? কিওয়ার্ড। কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডস গুলো তোমাদের আমি মনে করো, যারা যদি কারো কাছে টেন্স গুলো থাকে একটু দেখে নাও, দেখবে আমি দেখেছিলাম অনেক কিওয়ার্ডস এর, যে জাস্ট, জাস্ট, অলরেডি, Just already. Recently. ইয়েস, রিসেন্টলি, রিসেন্টলি, বাই দ্য টাইম, বাই দ্য টাইম, ঠিক আছে। এই যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছো, এই যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছো, এগুলো তো কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা দেখবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। বা এই যে জাস্ট, এটা পারফেক্ট, যে কোনো পারফেক্টই হতে পারে। সিম্পল, এখানে যেহেতু দেখো এটা প্রেজেন্ট, সরি পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা প্রেজেন্ট, এখানটা কি আছে? সরি, এটা পাস্ট ইনডিফিনাইটে আছে, বা সিম্পল পাস্ট তুমি বলতে পারো, সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের সঙ্গে অলওয়েজ কি যুক্ত হয় বলো? কি? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে। এই যে সিম্পল পাস্টে দেখেন, এটা সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের পরে আমি কি লিখবো? এখানে পাস্ট পারফেক্ট হবে। যারা আমার টেন্সের ক্লাস দেখোনি, পারলে একবার ইউটিউব থেকে দেখে নাও, ঠিক আছে। আমি ইউটিউবে কিন্তু অনেক ভালো করে করিয়েছি। চলো, বলছে পিক দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা এখানে খুঁজে বের করতে হবে। দেখো কত সহজ, এটা কি তোমাদের কিছু জানার প্রয়োজন আছে? যদি একটা বেসিক জিনিস তোমরা টেন্সের একটা সিম্পল কেস কি না, কোনো সেন্টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে। তাহলে কোনো টেন্স, কোনো সেন্টেন্স যদি কি হয় না, থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে। সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে কি হবে? এস অথবা ইএস বসবে। তাহলে এবারে আমি যাব,
দেখো দ্য বয়টা এবারে বলো তো এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়? দ্য বয় মানে কি থার্ড পারসন সিঙ্গুলার। পার্টিকুলার কোন একটা বয়কে ইন্ডিকেট করছে, তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো ডু দিয়েছে, ডু কি আমি দেওয়া যাবে? নো, ডু দেওয়া যাবে না। ঠিক আছে, না। এখানেও দেখো আবার ডু দিয়েছে, কাটলাম। এখানেও দেখো ডু দিয়েছে, কাটলাম। আমি একটা জায়গা থেকে আমি করে নিলাম। এখানে দেখো ডাজ দিয়েছে, তাহলে আমার উত্তর এটাই হবে তো। ঠিক আছে, আমি বাকি সব কি আছে, কোথায় আছে, কেমন অবস্থায় আছে আমি দেখবোই না। ঠিক আছে, আমি শুধু তাকালাম যে আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এসেছে, মানে সেখানে আমার ডাজ আসবে, ডু আসবেই না। ঠিক আছে, এটাকে আমি কেটে কেটে বাকিয়ে দিলাম। বোঝা গেল প্রত্যেকের? আচ্ছা, লাস্ট 10 নম্বরে কি আছে মন দিয়ে দেখো। বলছে হিজ এল্ডার ব্রাদার লিভ ইন এ বিগ সিটি, ডাজ হি? আচ্ছা, তোমরা কোশ্চেন ট্যাগ করেছো না করানো হয়নি তোমাদের কোশ্চেন ট্যাগ? না স্যার, করাননি আপনি। আচ্ছা, কিন্তু করাননি, এমনি করেছি। আচ্ছা ঠিক আছে, দেখো কোশ্চেন ট্যাগে যারা তোমাদের একটু শিখিয়ে দিই, তারপর তোমরা নিজেদের একটু উত্তর করবে। কোশ্চেন ট্যাগে ধরো আমি সাপোজ বললাম হি হ্যাড, মন দিয়ে শোনো, হি হ্যাড বললাম নাথিং, মানে তার কোনো কিছুই নেই। সেটাকে যখন আমি কোশ্চেন ট্যাগ করব, মানে এখানটায় ঠিক আছে কি সেন্টেন্স আছে না, এটা হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড, তাই তো। নাথিং মানে কি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। যখন নেগেটিভ সেটাকে তুমি যখন কোশ্চেন আকারে দেবে, তখন কি হবে না, তোমাকে পজিটিভ আকারে দিতে হবে। তাহলে আমি কি করব, কি পজিটিভ। হ্যাড হি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ট্যাগটা তোমার কি হবে না পজিটিভ ট্যাগ হবে। মন দিয়ে শুনলে, পজিটিভ ট্যাগ হবে। বোঝা গেল? আচ্ছা, যদি আমি এখানে দেখি পজিটিভ সেন্টেন্স কোনো থাকে, যেমন আমি ধরো আমি বললাম দেয়ার ইজ এ কাউ, দেয়ার ইজ এ কাউ, তাহলে এই সেন্টেন্সটাকে আমি যখন কোশ্চেন ট্যাগ আকারে করব, তাহলে কি বলবো? ইজন্ট ইজন্ট দেয়ার। দেয়ার। বুঝা গেল? তাহলে দেখো এইটা কি ছিল, এটা কি ছিল, এটা ছিল পজিটিভ, পজিটিভ এটা পজিটিভ। দেখো আছে বলছে কি পজিটিভ বলছে, তাহলে এইখানে যেটি হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, কি হবে? নেগেটিভ ট্যাগ হবে, নেগেটিভ ট্যাগ হবে। ঠিক আছে, কোশ্চেন ট্যাগটা কি হবে না নেগেটিভ হবে, নেগেটিভ জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, তাহলে তোমরা এবারে নিজেরা বলো, তাহলে এখানে কোথায় ভুলটা দেওয়া আছে? হিজ এল্ডার ব্রাদার লিভস ইন এ বিগ সিটি, ডাজ হি? বলো কোথায় ভুল দেওয়া আছে? Doesn't he? ডাজ নট হি। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা এটাই ভুল দেওয়া আছে, তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল? অপশন ডিটাই সঠিক উত্তর হবে। তাহলে হ্যাঁ, এখানটায় স্যার। আমাকে কি দিতে হবে না ডাজন্ট হি। ঠিক আছে, ডাজন্ট হি, বাস এই কোশ্চেন ট্যাগ। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারলে? আচ্ছা, 10টা ইংলিশ প্রত্যেকের ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট আছে? কোন রকম কোনো ডাউট আছে? চলো, নেই যখন চলো 11 নম্বর, কারণ সময় বেশি নেই, আমাকে কুইক করাতে হবে। আচ্ছা, 11 নম্বরে কি আছে দেখো। স্যার বলছি ওই যে একটা ওই যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, ওটা যে করালেন দো দিয়ে করালেন, তো ওটা অলদো আর দো এর মধ্যে পার্থক্যটা কি? অলদো এবং দো, দেখো এই অলদো দো একই টাইপের অনেকটা ওটা তো আর কি। আপনি দো দিয়ে বললেন, হ্যাঁ, তাহলে ওটা কি ওখানে অলদো দিয়েও করা যেত? মানে এই দুটোর মধ্যে খুব মাইনিউট একটা হয়তো পার্থক্য আছে, মানে ওইটা এই মুহূর্তে আমারও মানে খেয়াল নেই। তো দেখো, এটা আপনি বললেন দো দিয়ে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট এই টাইপের বললেন, তো সেটা কি অলদো দিয়ে করা যেত? দেখো অলদো দিয়ে তো আমি দেখিনি সেন্টেন্সটা, ম্যাক্সিমাম জায়গায় দো দিয়েই দেখেছি। হ্যাঁ, এবারে অলদো দো কাছাকাছি হতেও পারে। ঠিক আছে, কিন্তু আমি এই মুহূর্তে যখন আমি সেন্টেন্সটা দেখিনি, তাই আমি কিন্তু বলছি না কিছু। হ্যাঁ, তোমরা যদি পারো একটু দেখে চেক করে নিতে পারো, হ্যাঁ, যে অলদো দিয়ে এরকম হয় কিনা। অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, আচ্ছা স্যার। হলেও হতে পারে কাছাকাছি, যেহেতু দো অলদো কাছাকাছি। ঠিক আছে, এমন কোনো স্যার বিশাল মানে কি এই দুটোর মধ্যে পার্থক্যটা আমি যেটা চাইছিলাম, মানে জানতে চাইছিলাম, মানে দো আর অলদোর মধ্যে পার্থক্যটা ওইটাই, মানে এই ক্ষেত্রে এই সেন্টেন্স হবে কিনা জানি না, তবে ওই যে দুটোর মধ্যে যে পার্থক্য আছে না, খুব একটা সূক্ষ্ম পার্থক্য এই মুহূর্তে মানে আমার আচ্ছা ওটা মনে নেই। আচ্ছা, তাই ঠিক আছে, বলছি। আমি ওটা জেনে, তাহলে আমি একটু দেখে আমাকে বলতে হবে, আমি ভুলটা বলবো না তোমাদের, বুঝতে পারছো? ক্লাসে ভুল বলা যাবে না। ঠিক আছে, দেখো দুটাই ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয় আর কি।
দুটাই ম্যাক্সিমাম জায়গায় আর কি, দুটাও হয় কিছু কিছু জায়গায়। আচ্ছা দেখো, ওই যে সকল নাগরিকদের কথা বলা, মানে তুমি ফ্রিলি কথা বলতে পারবে, ফ্রিলি তোমার মত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে তুমি চলাফেরা করতে পারবে, স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন ধারায় তোমাকে নিশ্চিত করছে যে তুমি এইগুলো করতে পারবে? কত নম্বর ধারায় কথা বলা হচ্ছে এটা? না, এটা 19 নাম্বার আর্টিকেল 19। আর্টিকেল, 19। হ্যাঁ আর্টিকেল 9। হ্যাঁ, এগুলো কি বলতো, এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো আমাদের সবই কি ফান্ডামেন্টাল রাইটস, আমাদের এগুলো মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার। তোমরা আমাকে বলবে মৌলিক অধিকার আমাদের সংবিধানে কত থেকে কত নম্বর আর্টিকেলে আছে, কত থেকে কত? আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। 35। 12 থেকে হ্যাঁ, 12 থেকে 35। 12 থেকে 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তার 19 নম্বরে কি বললাম? তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তুমি স্বাধীনভাবে কথা বলতে পারবে, তোমার মত প্রকাশ করতে পারবে, তাই এটা আমাদের 19 নম্বর ধারাতে আছে। 16 নম্বরে কি বলা আছে? না, 16 নম্বরে বলা আছে যে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, পাবলিক কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। বোঝা গেল? তাহলে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি করতে হবে? না, সবাইকে সমান অধিকার দিতে হবে সরকারি চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য দেখবে এবারে মনে হবে স্যার, তখন একটা প্রশ্ন আসবে তোমাদের, স্যার কোটা সিস্টেমে কেউ ইডাব্লিউএস করে তো সে 13 পেয়ে ডাক পেয়ে যাচ্ছে, আর আমি এদিকে 42-45 পেয়েও ক্লার্কশিপে ডাক পেলাম না। তাহলে এখানে ইকুয়াল অপরচুনিটি কি করে দেয়া হলো? এই ইকুয়াল অপরচুনিটি ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে যারা সমান নেই তাদেরকে আগে সমান করতে হবে, এটাও কিন্তু আমাদের বলা হয়েছে, আমাদের সংবিধানেই বলা হয়েছে। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, তারা যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া জাতি, তাদেরকে কি করতে হবে? না, তোমাকে আগে তুলতে হবে। এবারে আবার তার জন্য দেখবে রিসেন্টলি সুপ্রিম কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টের একজন জাজ বলেছে যে যারা চাকরি একবার পেয়ে গেছে কোটা থেকে, সে সুবিধা পেয়ে গেছে, তাহলে তাদের যারা জেনারেশন আছে তাদেরকে কেন কোটাতে সুবিধা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে? তো এটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে কিন্তু একটা প্রশ্ন উঠেছে আর কি। যা হোক, দেখা যাক কি হয়। এবারে অনেকে এটার বিরোধিতা করছে, অনেকটা এর পক্ষে আছে, যারা ওর মধ্যে পড়ছে তারা পক্ষে আছে, যারা জেনারেল বা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা বিপক্ষে আছে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এই যে 18 তোমরা রাখবে অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলা আছে। অ্যাবলিশন অফ টাইটেল মানে, এই ধরো আগে রাজা মহারাজা এসব টাইটেল থাকতো না, ওই রাজা মহারাজা এসব আর নেই, সব উড়ে গেছে। আচ্ছা, যদি বলা হয় যে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেয়া হয়, ঠিক আছে, এই আমাদের সংবিধানের কত নম্বর অনুযায়ী দেওয়া হয় বলতো ভারতরত্ন অ্যাওয়ার্ডটা, ধারা অনুযায়ী বলো? সেটা কার মধ্যে পড়ছে? না, এইটা এই 18 নম্বরের মধ্যেই কিন্তু পড়ছে। 118তেই হবে। হ্যাঁ, 18তেই পড়ছে কিন্তু। তাহলে এইটাতে কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ডটা, তোমার তো মনে হতেই পারে যে স্যার ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হচ্ছে। ভারতরত্ন অ্যাওয়ার্ড এটা অ্যাকচুয়ালি কোনো কি বলতো, এটা কোনো টাইটেল নয় আর কি, কাউকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা কোনো কিছু দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 18 মধ্যেই পড়ছে। আচ্ছা, 17 মধ্যে কি হয়েছে? না, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আনটাচেবিলিটি, ঠিক আছে, তাহলে অস্পৃশ্যতা দূরীকরণের কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 17 নম্বরে। তোমাদের একবার ফান্ডামেন্টাল রাইট তোমরা দেখে নেবে, ফান্ডামেন্টাল রাইটে কোথায় কি আছে না আছে, ওগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, একদম ছোট ছোট প্রশ্ন আসবে, করে আসতে হবে কিন্তু। হ্যাঁ, ওখান থেকে প্রচুর প্রশ্ন আছে। আচ্ছা, নিচের কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেনি? তাহলে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি হয়নি কোন নদীটা? দেখো, আমরা জানি আমাদের ভারতবর্ষে যদি ভৌগোলিক অবস্থান দেখতে চাই, এই রকম হচ্ছে আমাদের ভারতের ভৌগোলিক অবস্থান। তার মধ্যে এইখানে যেটি আছে সেটি হচ্ছে পশ্চিমঘাট, এটাকে হচ্ছে পশ্চিমঘাট বা ওয়েস্টার্ন ঘাট। পশ্চিমঘাট পর্বতমালা এই দিকটায় আছে। তো এইখান থেকে মনে রাখবে রিভার গুলো বয়ে গেছে,
এটা গেছে তোমার গোদাবরী গেছে, তারপরে কাবেরী গেছে, কৃষ্ণা গেছে, কাবেরী গেছে, হ্যাঁ, এইভাবে পরপর করে রিভার গুলো কিন্তু কোন দিক থেকে কোন দিকে, এই দিক থেকে এই দিকে বয়ে গেছে। তাহলে দেখো এই যে গোদাবরী, এই যে কাবেরী কাটবো, গোদাবরী কাটবো, কৃষ্ণা কাটবো, মহানদী, মহানদী যে রিভারটা, ঠিক আছে, সেটা মনে রাখবে এটা কিন্তু এই দিকে গেছে, বয়ে গেছে, মানে দ্যাট ইজ এটা হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে, সরি ভুল বললাম, এদিকেই গেছে, বাট এটা কি বলতো এই পশ্চিম ঘাট থেকে উৎপত্তি লাভটা করেনি, এখান থেকে লাভ করেনি, এদিকেই গেছে, বাট এইখান থেকে, ঠিক আছে, মানে ছত্তিশগড়ের দণ্ডকারণ্য মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে আর কি, ঠিক আছে, ছত্তিশগড় থেকে, এটা এই দিকেই গেছে, কিন্তু এই পশ্চিম ঘাট যে পর্বতমালা আছে না, এখান থেকে উৎপত্তি লাভ, এটা পশ্চিম বাহিনী, এটা হচ্ছে সবই, এগুলো দেখো যে রিভার গুলো গেছে এগুলো সব পূর্ব বাহিনী, ঠিক আছে, এদিকটা পূর্ব দিকে, ভারতের এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পশ্চিম বাহিনী অনেকগুলো নদীর নাম পড়ে আর কি, ঠিক আছে, তোমার ধরো তোমার তোমার তাপি আছে, নর্মদা, নর্মদা আছে, নর্মদা আছে, তাপি আছে, ঠিক আছে, এই যে রিভার মাহি, গুলো, সবরমতী। হ্যাঁ এইগুলো সবই মনে রাখবে পশ্চিম বাহিনী নদী, হ্যাঁ, এদিকে পশ্চিম দিকে বয়ে গেছে আর কি। তাহলে প্রশ্ন যদি আসে যে মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, বলো। ছত্তিশগড়ের দণ্ডকারণ্য মালভূমি, হ্যাঁ। সিহাওয়া। সত্যিকার একদম, সিহাওয়া মাউন্টেন, তাই তো, হ্যাঁ স্যার। মাউন্টেন ছত্তিশগড়ের কে, ঠিক আছে, অনেক সময় পাবে দণ্ডকারণ্য মালভূমি, অনেক সময় পাবে কি দণ্ডকারণ্য মালভূমি, ঠিক আছে, যেটা পাবে যখন দেখতে পাবে যেটা, সেটা অনুযায়ী উত্তর করে আসবে। আচ্ছা বলছে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয়, ঠিক আছে, ন্যাচারাল হারবার রয়েছে, বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম। ঠিক আছে, বিশাখাপত্তনমে তোমার ডলফিন নোজ দেখতে পাবে, তাই তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ডলফিন নোজ। চলো নেক্সট আমরা দেখি, বলছে বন্যপ্রাণী হত্যা সংবিধানের কোন অংশকে লঙ্ঘন করে, তাহলে আমাদের সংবিধানের কোন অংশকে লঙ্ঘন করে যদি বন্য প্রাণীকে হত্যা করা হয়, তোমাদের আমি অনেকবার বলেছি, দেখি কে বলতে পারে। ডিপিএসপি স্যার এটা ডিপিএসপি হ্যাঁ, আর্টিকেল এই যে 48 ইয়েস ডিপিএসপি, ঠিক আছে, আর্টিকেলটা আমি তোমাদের লিখেছিলাম বিএসপি হবে 48 48 এ, 48 এতে এ। এই বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা বায়োগ্যাস, বায়োগ্যাস দেখো তো অনেকবার বলেছি যে বায়োগ্যাসের মধ্যে উপাদান কি, বায়োগ্যাসের মধ্যে আমরা শুধু বলতাম মিথেন মিথেন মিথেন, এখানে যে কোশ্চেনটি দিয়েছে মিথেনও দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু দিয়ে দিয়েছে। আচ্ছা আগে আমরা প্রথম কাজ হবে আমাদের মিথেন যে অপশন গুলি রেখে দিয়ে বাকিগুলোকে আমরা কাটবো। এখানে দেখো ইথেন আছে, তাহলে এটা আমি কাটি, এখানে আবার ইথেন আছে, এটাকে আমি কাটি, তাহলে দুটো অপশন আমার কেটে গেল, আমার এ বি নিয়ে ভাববো আমি, দেখো এখানেও মিথেন আছে, এখানেও মিথেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তাহলে দুটো ব্যাপারটা আমি দেখে নিলাম। নেক্সট এখানে আছে দেখো কার্বন মনোক্সাইড, আচ্ছা বলতো দেখি কার্বন মনোক্সাইডটা কোথা থেকে উৎপন্ন হয় মেনলি, আমি তোমাদের বলেছি কার্বন মনোক্সাইডটা, বলো। ইনকমপ্লিট বার্নিং। কমপ্লিট বার্নিং। হ্যাঁ ইনকমপ্লিট বার্নিং যেখানে হচ্ছে, তো এইটা মনে রাখবে, এটা কিন্তু হবে না, তাহলে এই ইনকমপ্লিট বার্নিং এর কেসটাই কিন্তু বায়োগ্যাস আসবে না, এখানে কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আসবে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন, ঠিক আছে। চলো আচ্ছা হ্যাঁ স্যার। পরজীবী খাদ্য শৃঙ্খলের সংখ্যার পিরামিডের প্রকৃতিটা কিরূপ হবে, মানে উল্টো উল্টো হবে, মানে অবশীর্ষ হবে আর কি, ঠিক আছে, অবশীর্ষ। অবশীর্ষ আর কি, উল্টানো তোমার পিরামিড হবে, কারণ প্যারাসাইটের সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই তো। আচ্ছা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হলো, সব থেকে ছোট ব্যাকটেরিয়া, অপশন এ হবে ডায়ালিস্টার, হ্যাঁ ডায়ালিস্টার। হ্যাঁ নমস্কার ডায়ালিস্টার, স্যার। হ্যাঁ, তো এইটা এটা কিন্তু জানতাম না এর নতুন নতুন জিনিস শিখবে, ঠিক আছে, কিছু কিছু জিনিস তো সবই তো তোমাদের জানা নয়, কিছু কিছু তো নতুন জিনিস শিখতে হবে এটা না, এমটিএস এসেছিল মনে হয়, হ্যাঁ এসএসসি এমটিএস এসেছিল। ঠিক আছে। এবার দেখো ইমেল হচ্ছে, ইমেল, ইমেল কি,
ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক ইলেকট্রনিক রে মেল, টমিলসন। দেখো ইলেকট্রিক মেল কিন্তু নয়, ইলেকট্রনিক মেল। ঠিক আছে, ইমেলটা কি? ইলেকট্রনিক মেল। আচ্ছা, কোন গুপ্ত শাসক হুনদের প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত। এই জন্য বলা হয় স্কন্দগুপ্তকে কি বলা হয়? দেখবে আরসি ভারতের মজুমদার। রক্ষাকর্তা। হ্যাঁ, আরসি মজুমদার। হ্যাঁ রক্ষা। আরসি মজুমদার ওকে কি বলেছে? না সেভিয়ার অফ ইন্ডিয়া বলেছে, সেভিয়ার অফ ইন্ডিয়া, মানে কি? ভারতের রক্ষাকর্তা। ঠিক আছে, ভারতের রক্ষাকর্তা, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? না স্কন্দগুপ্তকে বলা হয়। কিসের জন্য? না স্কন্দগুপ্ত। তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। আচ্ছা, পরীক্ষায় কিন্তু এসেছে একজন হুন নেতার নাম, বিশাল ইম্পর্টেন্ট, মিহিরকুল। মিহিরকুল, আটিলা। হ্যাঁ, মিহিরকুল। মিহিরকুলকেই মনে রাখবে, একেই বলা হয় কি? ভারতের আটিলা। ঠিক আছে, ভারতের আটিলা বলা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের জন্য প্রশ্ন, ইমেল আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, এটা কে ইনভেন্ট করেছিল? রে টমলিনসন। রে টমলিনসন। ইয়েস, রে টমলিনসন। রে টমলিনসন। ঠিক আছে, তাহলে রে টমলিনসন কি আবিষ্কার করেছে? না ইমেল, আমি তোমাদের পড়িয়েছি। চলো, আচ্ছা এরপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় সবাই জানো 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই যে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেই সময়, মানে যদি বলা হয় যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন? চ্যান্সেলর, পরীক্ষা আছে কিন্তু। হ্যাঁ, উইলিয়াম কোলভিল। হ্যাঁ ও চ্যান্সেলর। তো ভাইস চ্যান্সেলর। হ্যাঁ, আমি চ্যান্সেলর বলেছি, চ্যান্সেলর হচ্ছে লর্ড ক্যানিং। চ্যান্সেলর যে ভাইসরয় ছিল। Yes. লর্ড ক্যানিং ক্যানিং। হবে যে ভাইসরয় ছিল। সেই Yes, সময় লর্ড ক্যানিং ভাইস ছিল। চ্যান্সেলর বলতে হ্যাঁ, ভাইস চ্যান্সেলর যদি বলা হয়, ভাইস চ্যান্সেলর কে ছিল? যেগুলো বলবো মন দিয়ে শুনবে, কারণ সেইগুলোই পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, তাহলে উইলিয়াম কোলভিলে হবে এটা। এটা কিন্তু উইলিয়াম কোলভিলে। কোলভিলে। ঠিক আছে, বোঝা গেল? তাই কি ছিল? ভাইস চ্যান্সেলর। আর চ্যান্সেলরটা কি বললাম? লর্ড ক্যানিং। আচ্ছা, এবার পড়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গ্রাজুয়েট, ঠিক আছে, প্রথম গ্রাজুয়েট কে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হবে। হ্যাঁ, ফার্স্ট গ্রাজুয়েট। আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় না? না, যদুনাথ বোস হবে হুম। গ্রাজুয়েট। ফার্স্ট গ্রাজুয়েট কে? তো পরীক্ষায় কিন্তু এসেছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, যেটা বললে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যদুনাথ বোস। বসু। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। আচ্ছা, টেনিস টুর্নামেন্টটি, বলছে টেনিসের কোন টুর্নামেন্টটি ক্লে কোর্টে, ক্লে কোর্টে খেলা হয়? ক্লে কোর্টে। এটা হচ্ছে, হ্যাঁ, রোলান্ড গ্যারোস। গ্যারোস। অ্যাকচুয়ালি এটাকে যেটা ফ্রেঞ্চ ওপেন। এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন। আচ্ছা, তোমার বলো তো দেখি, এই যে ধরো বিভিন্ন যে ওপেন গুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো মানে কোন খেলার সঙ্গে যুক্ত? লন্ডন টেনিস। হ্যাঁ, এগুলো সবই কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, লন টেনিস, লন টেনিস খেলার সঙ্গে কিন্তু এগুলো যুক্ত। এই যে উইম্বলডন আছে, তারপরে তোমার, আচ্ছা উইম্বলডনটা এটা কোথায় খেলা হয় বলতো? এই কোর্টটাকে কি বলা হয়? কি কোর্টে? ইউকে, ইউকে, লন্ডন। হ্যাঁ, গ্রাস কোর্ট। হ্যাঁ, গ্রাস কোর্ট। আমি ভাবলাম প্লেস। ঠিক আছে, প্লেসটা হচ্ছে লন্ডন বা ইউকে আর কি, ইউকে বা লন্ডন। লন্ডন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বাকি যে দুটো, অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড তার সঙ্গে সঙ্গে প্লাস ইউএস ওপেন, তাহলে এগুলো একটু দেখে নিতে হবে যে আমাদের কোথায় কোথায় খেলাটা হয়। এইগুলো হচ্ছে হার্ড কোর্ট। হার্ড কোর্ট। ঠিক আছে,
তাহলে একদম বুঝে নাও ভালো করে। ফ্রেঞ্চ ওপেন যেটি হচ্ছে, দেখো আমাদের টোটাল তো চারটি জানি আমরা, যে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, এসবই হচ্ছে লন টেনিসের, এগুলো কিন্তু খেলাগুলো হয়। আচ্ছা, এইগুলো এবারে কোথায় কোথায় খেলা হয়, যেমন দেখো রোলান্ড গ্যারোস যেটা আছে সেটা হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়, উইম্বলডনটা এটা হচ্ছে গ্রাস কোর্টে খেলা হয়, অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন এটা কোথায় কোর্টে, না হার্ড কোর্টে খেলা হয়। আচ্ছা, এবার দেখো এবারে কিছু কোশ্চেন আমরা দেখে নিই। বলছে কোন দুটি দেশ এআই অ্যাকশন সামিটে স্বাক্ষর করেনি? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড কিংডম, জেনে রাখতে হবে এটা। আচ্ছা, প্রথম পোলিও ভ্যাকসিনের টিকা তৈরি করেছিল, বা সফল পোলিও ভ্যাকসিন আর কি, কে করেছিল? জোনাস সল্ক। জোনাস সল্ক। ঠিক আছে। প্রশ্নেই তো উত্তর আছে। হ্যাঁ সলভ হ্যাঁ দেখো এই যে সল্ক ঠিক বলছে, কোশ্চেন কিন্তু সল্ক ভ্যাকসিন, এটা দেওয়া হয়ে গেছে। আরে দেখো ছেড়ে দাও, দেখো যে যে করতে পারবে সে ওখান থেকে একটু চালাকি করে করতে পারবে। আর দেখতে পাচ্ছ এই যে অ্যালবার্ট স্যাবিন কি আবিষ্কার করেছিল, মনে পড়ছে? ওপিভি, তাই তো, ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন। ইয়েস, ওরাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিল, তাই তো। এডওয়ার্ড জেনার আমরা পড়েছি গুটি বসন্তের টিকা, তাই তো, স্মল পক্স, গুটি বসন্ত। ফাদার অফ ইমিউনোলজি। ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো, ফাদার অফ ইমিউনোলজি বলা হয়, ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, ভারতের জাতীয় ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত আধার সিস্টেমটি কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি? তাহলে কোন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এটা? এটা হচ্ছে দেখো বায়োমেট্রিক এবং সেন্ট্রালাইজড ডেটাবেস। হ্যাঁ। আচ্ছা, ভারত সরকারের কোন সংস্থাটি সার্বভৌম গোল্ড বন্ড জারি করেন? এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। আরবিআই হ্যাঁ, আরবিআই কত সালে এস্টাবলিশড হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল? 1934। 1935 আরবিআই সালে। অ্যাক্ট আর 1934। এটা কবে? আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে তৈরি হয়েছিল কিন্তু। এবং এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, এটা কবে ন্যাশনালাইজ হয়েছিল বা কবে জাতীয়করণ হয়েছিল? জানুয়ারি 1949। 1 জানুয়ারি 1949। হ্যাঁ, 1949 এটা জাতীয়করণ হয়েছিল। ন্যাশনালাইজ মানে জাতীয়করণ, জাতীয়করণ। তাহলে খুবই ইম্পর্টেন্ট, জাতীয়করণ কবে হয়েছিল? 1949 সালে। ঠিক আছে। আচ্ছা, ভারতের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারেঙ্গি এর সঙ্গে মানে কোন ধরনের এটা, মানে কোন ধরনের এটা বাদ্যযন্ত্র? এটা হচ্ছে তারযুক্ত বাদ্যযন্ত্র। ঠিক আছে, হ্যাঁ, তারযুক্ত বাদ্যযন্ত্র। আচ্ছা, তোমাদের আমি পড়িয়েছিলাম, কে বলতে পারো যে ফেমাস সারেঙ্গি প্লেয়ার কে ছিল? ফেমাস সারেঙ্গি প্লেয়ার? বিন্দা খান, উস্তাদ বিন্দা। হ্যাঁ, উস্তাদ, ঠিক আছে, বিন্দা খান, ঠিক বলছো। তো এগুলো মনে রাখবে, আমি তোমাদের পড়িয়েছি, আমি একবার ইউটিউবে যে তোমরা দেখে নিবে আর কি, কে কোন কার সঙ্গে যুক্ত, কোন ইনস্ট্রুমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে পস অ্যাক্ট এর অধীনে আইসিসি গঠন বাধ্যতামূলক করা হয়েছে? আচ্ছা, আইসিসি বলতে এটা কে বলতে পারবে কি? এটা পারিনি। এটা এটা হচ্ছে, জানি না স্যার। এটা হচ্ছে, এটা অপশন বি করেছি, হ্যাঁ অপশন বি, কিন্তু এর ফুল ফর্ম জানি না। আইসিসি এর ফুল ফর্মটা জানি না। আইসিসির ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্টারনাল, তোমার ওই কোনো ডিস্টারবেন্স যদি হয় বা কোনো কারো উপরে কিছু অত্যাচার করা হলো, সেই যে কমিটিটা, ঠিক আছে, ইন্টারনাল কমপ্লেন একটা কমিটি থাকে, সেই কমিটিকে আবার আইসিসি বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি। এর ওই পোস্টের কোনো জানি পিওএসএস এটা পস অ্যাক্ট বলতে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যাঁ, হ্যারাসমেন্ট ইয়েস, প্রিভেনশন অফ সেক্সুয়াল workplace. হ্যারাসমেন্ট, ইয়েস, অ্যাট ওয়ার্কপ্লেস। প্রিভেনশন অফ, আমি তোমাদের এটা খুব রিসেন্ট করাবো আর কি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট স্পেলিং বলো, হ্যারাসমেন্ট, HARASSMENT,
আরে এইচ এ আর এ ডাবল এস আর এ হ্যাঁ ডাবল এস এম ই এন টি MSNT, ঠিক। এই যে পসেক্ট, এটা হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর কি। দেখো তাহলে ব্যাপারটা এই যে কিসের জন্য এটা হয়েছিল, কত সালে হয়েছিল, এটা সালটা তোমাদের আগে ডেটা আমি করিয়েছি ইউটিউবে, সালটা বলো, ইয়ারটা বলো। 2013-তে 2013 স্যার। 2013 2013 সাল। এটা নির্ভয়া ফান্ডের, নির্ভয়ার পরে পরেই হয়েছে, 2012 সালে নির্ভয়া, তারপর। হ্যাঁ দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, একটা ওয়ার্ক প্লেসে, ঠিক আছে, ফিমেলদেরকে তো তোমাকে সুরক্ষিত রাখতে হবে না। ধরো এই যে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার একটা এরকম কেস হলো আরজি করে, ঠিক আছে, সেটা ওয়ার্ক প্লেস না, তাহলে সেই সমস্ত যে ওয়ার্ক প্লেস গুলো আছে তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে কি করা হচ্ছে, দেখবে যারা কোম্পানিতে কাজ করে, বিশেষ করে যারা যে কোম্পানিতে মেয়েরা কাজ করে, তাদের কিন্তু দেখবে একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি কিন্তু থাকে। মানে সেখানে যদি ধরো কোনো একটা ফিমেলের সঙ্গে তাদের যারা এইচআর হবে, ঠিক আছে, তাদের যারা হচ্ছে তোমার দ্বারা হায়ার অফিসার থাকবে, তারা কোনো রকম যদি কোনো কিছু খারাপ কিছু করে, তারা কিন্তু সেখানে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে সেখানে কিন্তু সে কমপ্লেন করতে পারবে, এবং ইন্টারনাল কমপ্লেন কমিটিকে সেই কমপ্লেন কিন্তু শুনতে হবে, ঠিক আছে। সে যদি না শুনে, তাহলে কিন্তু সে যদি থানায় যায়, তখন কিন্তু ওই কোম্পানির দেখবে একটা বিশাল প্রবলেম কিন্তু সৃষ্টি করতে পারবে, সেটা যদি পুলিশ মনে করে আর কি। অনেক সময় বুঝতে পারছো তো, পুলিশ টাকার ওখানে ম্যানেজ হয়ে যায় আর কি সবকিছু। ঠিক আছে, ছাড়ো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রযুক্তি ভিত্তিক শিক্ষার জন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ? দীক্ষা। হ্যাঁ, এটা করবে দীক্ষা। দীক্ষা। আচ্ছা, ট্রাফিক জরিমানা প্রদান করার জন্য সম্প্রতি কোন শহরে ভারতের কিউআর কোড ভিত্তিক কিওস চালু হয়েছে? এটা গুরুগ্রামে। গুরুগ্রাম করেছে। হ্যাঁ, গুরুগ্রাম। আচ্ছা, একদম লাস্ট নাম্বার যেটি আছে, 2025 সালে অক্টোবর মাসে মহারাষ্ট্রে কতগুলি সমুদ্র সৈকত আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ শংসাপত্র লাভ করেছে? এটা 5টি হবে। 5টি। ঠিক আছে, এবার রিজনিং গুলো একটু দেখে নি কি কি আছে রিজনিং গুলো। আচ্ছা, প্রথম দেখো অড ম্যান আউট দিয়ে দিয়েছে, মানে কোনটা অড। দেখো তোমাদের আমি যেগুলো করেছি সেখান থেকে একদম একটু পৃথক টাইপের। দেখো প্লট দিয়েছে, তুমি নিচে তোমার একটু ভালো করে পড়ে দেখবে। দেখো প্লট, ডায়লগ, স্ক্রিপ্ট আর অ্যাক্টর। তোমার দেখে মনে হচ্ছে কি যে এই অ্যাক্টর বাদে বাকিগুলো কি কিছু হিউম্যানের মধ্যে পড়ছে? বাকি তো কিছু হিউম্যানের মধ্যে পড়ছে না। প্লট মানে ওই সিনেমার কোনো একটা প্লট আর কি, ঠিক আছে। প্লট বলতে জায়গা জমির ব্যাপারটা নয় কিন্তু, হ্যাঁ। বাকিগুলো সব হ্যাঁ। নন লিভিং। হ্যাঁ, ওগুলো কি নর্মাল ব্যাপার বলছি, মানে একটা সিনেমাতে যেগুলো পারফর্ম করা হচ্ছে আর কি, ঠিক আছে, সেগুলোকে হচ্ছে তোমার ওই যে প্লট আছে, তারপরে বিভিন্ন ডায়লগ হয়, বিভিন্ন স্ক্রিপ্ট হয়, সেগুলো দেখে দেখবে যারা হচ্ছে অ্যাক্টর হয় তারা অ্যাক্টিং করে এগুলো দেখে না, তাহলে ওইগুলো হচ্ছে কি, ওগুলো সবগুলো অ্যাক্টর করছে আর কি। তাহলে এটা তো ডিফারেন্ট, অবভিয়াসলি এটা ডিফারেন্স, ঠিক আছে। এটা হিউম্যান, এটা মানুষ, বাকিগুলো তো মানুষ টানুষ নয়, ঠিক আছে। আচ্ছা, 32 নাম্বার কি বলছে দেখো। 32 নাম্বারে এই যে প্রথম 3টি শর্ত দিয়েছে, এই শর্তটার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিয়েছে। দেখো, যে এই যে একটা চিহ্ন দেওয়া আছে, দিয়ে কে দেওয়া আছে, এটার মাধ্যমে বোঝাচ্ছে কি না, যে বলছে কে হলো যে এর থেকে বড় অথবা সমান, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু তোমাকে দিতে হবে। কি বলতে চাইছে, এই যে কে যে এর থেকে গ্রেটার দেন ইকুয়াল টু যে, এটাকে গ্রেটার দেন চিহ্ন এটা, ঠিক আছে, গ্রেটার দেন চিহ্ন এটা, এর নিচে যদি সমান চিহ্ন দেয় এটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল টু। বুঝা গেল? গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, সমান হতে পারে অথবা এর মানটা যে এর থেকে কি হতে পারে না বড় হতে পারে। বুঝতে পারলে এই মানেটা? এই মানে বুঝে নাও, কারণ এগুলো তোমাকে আমি করাবো না, ঠিক আছে, আলাদা ভাবে চ্যাপ্টার করাবো না, এই যে ছোট ছোট ভাবে আমি শেখাবো, এইগুলোই তোমাকে শিখে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে প্লাসের অর্থ কি, মানে সমান বোঝাচ্ছে, তাহলে কি বলো, সিম্পল কে সমান এম, তাই তো, সিম্পল। ছোট কে ছোট না, এন হচ্ছে জে এর থেকে ছোট, তাহলে এন এর যে মানটি সেটা কার থেকে ছোট, জে এর থেকে। তাহলে আমার এই হাটাকে আমি কোন দিকে দেবো, এই যে ধরো এইটা চিহ্ন দেবো না এই চিহ্নটা দেবো, কোন চিহ্নটা দেবো? মনে রাখবে, যার দিকে হা থাকবে সে বড়, মানে এ বেশি খায়, ঠিক আছে, এ বেশি খায়, যার দিকে হা আছে মানে এদিকটা বড়,
ঠিক আছে? জি এর দিকে হ্যাঁ, ঘুরিয়ে দিন। যেদিকে হা আছে সেদিকটা বড়, তাহলে জে এর দিকটা আমাকে এই চিহ্নটা দিতে হবে। এটা লেস দেন চিহ্ন, এটাকে বলা হয় কি লেস দেন। উপরেরটা গেটার দেন, তার নিচে সমান দিয়ে দিয়েছে মানে ইকুয়াল টু হয়ে গেছে। তো এগুলো তোমাকে চিহ্ন টিহ্ন মানে ইংরেজি টিংরেজি জানার দরকার নেই। সিম্পল কেস একদম গোটা বাংলায় আমরা বুঝবো, যার দিকে হা থাকবে সে বেশি খায়, সে বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এইগুলো শর্ত, এগুলো তোমাকে আমি শেখালাম, এগুলো পড়ার দরকারই নেই পরীক্ষার হলে। ঠিক আছে? এগুলো তোমাকে জানতে শিখলে শুধু, যে এই চিহ্নটার মানেটা কি, এই চিহ্নটার মিনিংটা তুমি জানলে শুধু, আর কিছু নয়। এখান থেকে তুমি কিছু করতে পারবে না, তোমাকে বিবৃতিতে আসতে হবে। আলটিমেট কিসে আসতে হবে? বিবৃতিতে। এই বিবৃতিতে আসার পরে তুমি সমাধানটা করতে পারবে। বিবৃতি নাম্বার 1 কি বলেছিল দেখে নিই আমরা। বিবৃতি নাম্বার 1 কি বলেছিল? বলেছিল ইউ, এই চিহ্নটা দিয়ে টি দিয়েছে। আচ্ছা, আগে বলতো এই চিহ্নর মানে আমরা কি উপরে দেখে নিয়েছি কি না, এই উপরে দেখে নিয়েছি এই শেষেরটা কি হয়? বড় হয়, মানে টি। তাহলে আমরা কি বলতে পারি? গ্রেটার দেন ইকুয়াল টু ইউ বলতে পারি না, পারি না? এইখান থেকে হ্যাঁ, আমরা স্যার। এটাকে বলতে পারি না, পারি না? আচ্ছা, 2 নাম্বার যেটা শর্ত ছিল, 2 নাম্বার যেটি ছিল, 2 নাম্বার কি ছিল না আর, ঠিক আছে, আবার সেম ওই চিহ্ন, আবার এস। তাহলে এবার বলো তোমরা কি হবে? কোনটা হবে? কোনটা আগে লিখবো? আগে এস লিখবো। এস গ্রেটার দেন ইকুয়াল টু আর। ঠিক আছে? এস গ্রেটার দেন ইকুয়াল টু আর। আর এখানে ডেল্টা চিহ্ন দেওয়া আছে, মানে এস ডেল্টা ইউ। তাহলে এস ডেল্টা ইউ এর মানে তোমাকে কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে? এটা ডেল্টা চিহ্ন দেওয়া আছে মানে কি? দেখো ইউটা বড়। হ্যাঁ, দেখো এই এই দেখো এখানে আমরা এ করেছি, দেখি এনটা ছোট হয়, যেটা বড় হয়, মানে শেষেরটা বড়। তাহলে আমার এখানে এস লিখবো, দিয়ে আমি এদিকে লিখবো ইউ, মানে ইউ বড় আছে এখানে। বোঝা গেল? তাহলে উপরের চিহ্নগুলা দিয়ে আমরা কি দেখলাম? উপরের চিহ্নগুলা দিয়ে এই চিহ্নগুলাকে আমরা শিখছি, এই চিহ্নগুলা মানেটা কি হলো, এটা আমরা এখানে লিখবো। লেখার পরে আমাদের এটা সিদ্ধান্তে যাব। এটা কি? এটা হচ্ছে বিবৃতি, এটা হচ্ছে বিবৃতি। ঠিক আছে? এবারে আমরা এসে যাই সিদ্ধান্ত। সিদ্ধান্ততে কি আছে না এস আছে, ডেল্টা চিহ্ন আছে, টি আছে। তাহলে এস ডেল্টা চিহ্ন টি মানে কি বুঝো? বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি বলো। এস ডেল্টা চিহ্ন, ডেল্টা চিহ্ন আমরা কি দেখলাম? কোনটা বড় হলো? কি বড়? হ্যাঁ, টি। এখানে টি বড় কার থেকে? এস এর থেকে। তাহলে এদিকে আমরা দিয়ে দিলাম, হলো। আচ্ছা, 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত কি বলেছে? 2 নম্বর সিদ্ধান্ত কি বলেছে না আর ইউ ডেল্টা আর এর চেয়ে বড়। ডেল্টা ইউ। তাহলে মানে এখানে কি? এখানে হচ্ছে ইউটা বড় কার থেকে? আর এর থেকে, তাই তো? চলো এবারে আমরা এখান থেকে এটাকে অ্যাকচুয়ালি একটা শর্ত বের করতে হয় না, আমি বার করানো শেখাবো না, দরকার নেই। ঠিক আছে? আমি ডাইরেক্ট করা শেখাই। কিরকম দেখো, এখানে একটু ভালো করে বুঝো, আমি একটু যেভাবে দেখতে বলবো সেভাবে দেখো। এখানে যেটি আছে যে এস এর মানটা বলছে ছোট টি এর থেকে। দেখি শর্তটা ঠিক বলছে না ভুল বলছে। আচ্ছা, এখানে একটা দেখো তো, প্রথম যেটি আছে এখানে ইউ বলছে টি এর সমান হতে পারে অথবা টিটা ইউ এর থেকে বড়, তাই তো? আবার এইখানে কি বলে দিয়েছে দেখো, যে ইউ এর মানটা এস এর থেকে বড়। তাহলে এস এর থেকে ইউ এর বড়, আর টি এর সমান হতে পারে, আবার ইকুয়াল হতে পারে, আবার কি বড় হতে পারে টিটা, মানে ইউ এর থেকেও বড় টিটা আবার। তাহলে এসটা তাহলে টি এর থেকে ছোট না ছোট নয়? এই দুটো শর্ত থেকে মন দিয়ে দেখো, ভালো করে মন দিয়ে দেখো। আবার একবার বলছি, মন দিয়ে শোনো। আমি বললাম এইখানে হচ্ছে এই যে টি এর মানটা ইউ এর থেকে বড়, আবার ইউ বলছে আমি এস এর থেকে বড়। তাহলে এখানে সব থেকে বড় কে? সব থেকে বড় হিসাব মতো কে? এখানে টি তো সব থেকে বড়, টি। আর এস তো সব থেকে ছোট। এখানে দেখো, তাহলে এখানে বলেছে এস এর মানটা ছোট টি এর থেকে। তাহলে এটা শর্তটা ঠিক না ভুল? এটা সিদ্ধান্তটা ঠিক না ভুল? ঠিক, অবভিয়াসলি ঠিক এটা। নেক্সট 2 নম্বর শর্তে আমরা এসে যাই। কি বলেছে? আর ডেল্টা ইউ, মানে আর এর মানটা ইউ এর থেকে ছোট। ঠিক আছে? মানে ইউটা বড়। আমি যাই এখানে কি বলেছে দেখো, আর এবং এস গ্রেটার দ্যান ইকুয়াল টু। ইকুয়াল টু মানে কি? সমান হতে পারে, ঠিক আছে, অথবা এসটা বড় হতে পারে। আচ্ছা, এবার আমি ইউ এর দিকে যাব, যে কোথায় এস এর সঙ্গে ইউ এর সম্পর্ক। দেখো এখানে এস, এখানে ইউ এর মধ্যে সম্পর্ক। এবার দেখো এখান থেকে মন দিয়ে দেখো, এখানে কি বলছে যে এটা ইকুয়াল টু হতে পারে, আর এখানে ইউটা দেখো বলছে এস এর থেকে আবার বড় হয়ে গেছে।
তাহলে এখানের মধ্যে সব থেকে বড় কে? এ আর এস ইউ এর মধ্যে সব থেকে বড় কে বলো? দেখো এস এবং আর এখানে সমান, আর এখানে ইউ বলছে বড়। ইউ এস এর থেকেও বড়, তাহলে এখানে সব থেকে বড় তো ইউ, হিসাব মতো না? তাহলে ইউ এখানে বড়, দেখো ইউ বড় দিয়েছে আর এর থেকে, তাহলে এটাও তো ঠিক, এটাও তো ঠিক। তাহলে দুটোই আমার ঠিক হলো, মানে কি উভয় স্যার। সিদ্ধান্ত এখানে কি অনুকরণ করলো। বলো এটা একটু কঠিন লেগে গেল না? কঠিন লেগে গেছে নাকি কাউকে? ঠিকই আছে স্যার, ঠিক তাহলে আছে স্যার। হ্যাঁ, এই শর্তগুলো দেয়া এটাকে থাকবে। স্যার আমি অন্যভাবে করেছি, আচ্ছা আমি কি? একটা লাইনে নিয়ে নিয়েছি, মানে ওই যে আপনি যেটাকে 3 ভাবে করেছেন, হ্যাঁ, ওই 3টা একে আমি একটা লাইনে করে নিয়েছি ওই একটা ইকুয়েশনটাকে, লাইন অনেকে করতে পারবে না, একটা লাইন করতে তাড়াতাড়ি গেলে, হয়ে গেল। হ্যাঁ একটা লাইন করতে গেলে অনেকে কেঁদে যাবে। ঠিক আছে, যাতে না কাঁদে ওই জন্য আমি এটাকে এভাবে শেখালাম। ঠিক আছে, দেখো তারপরে দেখো, তোমার আমি বড় ছোট শিখিয়ে দিয়েছি, এবার নিজেরা বলো এই যে চিহ্নটা আছে, ঠিক আছে, এখানে বলছে 9 দিয়ে এরকম চিহ্ন দিয়ে 8, কত সহজ প্রশ্ন। দেখো বলছে এটা এটা সত্য না মিথ্যা এটা না, সত্য। এটা কি বলো, তোমরা নিজেরা বলো। এই 9 এর মানটা এদিকে চিহ্ন দেওয়া আছে মানে কি, এটা তো বড়ই, ঠিকই তো দেওয়া আছে, তাহলে এটা সত্য, সিম্পল কেস, কত সহজ। দেখো সিম্পল দেওয়া আছে একটা। স্যার, হ্যাঁ বলো। স্যার অনেক সময় কি থাকে, এই যে সহজ কোশ্চেন দেখে আমাদের কনফিউশন আসতে পারে না মাথায়, যে হয়তো এত সহজ কোশ্চেন নাও দিতে পারে, এটার উত্তর প্রশ্ন বা নির্দেশও হতে পারে, এরকম মাথায় আসে না দেখো একদম সহজ কোশ্চেন মানে থাকলে? আগে বলো, প্রশ্ন চিহ্ন মানে প্রশ্ন মানে এখানে তোমার চিহ্ন থাকবে, প্রশ্ন, তাই প্রশ্ন কি চিহ্ন আছে? নেই। মিথ্যা কি কোনোদিন হবে? এটা মিথ্যা তো হবে না। এবার রয়ে গেল নির্দেশ এবং সত্য। ঠিক আছে, নির্দেশ মানে কোনো কিছু তোমাকে ইন্ডিকেট করছে, এখানে 9 গ্রেটার দেন 8 এর মানে কিছু ইন্ডিকেট করা হচ্ছে। ঠিক আছে, এটা সিম্পল ভাবে বলা হচ্ছে যে 9 এর মানটা 8 এর থেকে বড়, এটা সত্য কেস তো এখানে না। যেহেতু সমাজ সত্য আছে, সত্য না থাকলে তুমি নির্দেশটা নিতে। ঠিক আছে, একদম একদম। চলো। হ্যাঁ। আচ্ছা, এটা 34 নাম্বারটা কি বলছে দেখো, বলছে একটি গোল টেবিল বৈঠকে, গোল টেবিলে এই 8 জন আছে, 8 জন ব্যক্তি মুখোমুখি বসে রয়েছেন, দিয়ে কিছু শর্ত তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে প্রথমে একটা গোল টেবিল আগে তৈরি করতে হবে, মানে আমাকে একটা পুরো গোল করে দিলাম উনি। আচ্ছা, এবার গোলটা আমার অনেক সুন্দর, ওই জন্য আমি ম্যাপ থেকে নিয়ে নিই। ধরো দেখো, সবাই দেখতে পাচ্ছ তো মন দিয়ে? দেখো এই একটি আমি গোল নিলাম, গোলের এবারে দেখো বলছে 8 জন, তাহলে আমি 1 2 3 4, সবাই দেখো মুখোমুখি বসে আছে। ঠিক আছে, মুখোমুখি মানে কি, মানে এই দিকে মুখ করে, সবাই মানে ভেতরের দিকে মুখ করে, একে অপরের দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, একে অপরের দিকে মুখ করে বসে আছে 8 জন তো, তাহলে ভাই ভেতরে ভেতরে ঢোকাও কিছু জনকে, 1 2 3 4। দেখো এইগুলো সিস্টেম, কিন্তু কেউ আবার একই দিকে 7-8 জনকে দিয়ে দিবে এরকম করবে না, কিন্তু 8 জন আছে মানে প্রথমে মাঝামাঝি 4টা নিলে আবার তারপরে এন্টার করা হবে ভেতরে। ঠিক আছে, আর যদি এরকম শর্ত না থাকে, 8 জনের কম থাকে, 6 জন থাকে, ঠিক আছে, তখন কিন্তু অন্য কিছু করবে। ঠিক আছে, তার আগে কিন্তু এই সিস্টেমটাই করবে তোমরা। ক্লিয়ার? চলো এবারে আমি পড়ি। বলছে এ বাম দিকে, সরি, এর বাম দিকে বি আছে, তাহলে আমি লিখলাম এখানে এ আছে, তাহলে এই দিকটা কি? ঠিক আছে, আর এই দিকটা কি? এদিকটা হচ্ছে ডান দিক, বোঝা গেল? আর এই দিকটা কি? এর বাম দিক। বুঝতে পারলে না পারলেনি? কারণ তুমি বলো, তুমি এখানে বসে আছো, ধরো তুমি এই জায়গাটায় বসে আছো, তোমার ডান হাত কোনটা? এটা ডান হাত তো, এটা তো ডান হাত, তোমার এদিকটা বাম হাত। ঠিক আছে, তাহলে এর বাম দিকে কে বসে আছে? বি বসে আছে, মানে বি এই জায়গাটায় বসে আছে। ক্লিয়ার? আবার বলছে বি এর 3 ঘর ডান দিকে, তাহলে বি থেকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর ডান দিকে কে বসে আছে? সি বসে আছে, তাহলে সিটা এই জায়গাটায় বসে আছে। ক্লিয়ার? দিয়ে বলছে সি এর বিপরীতে ডি আছে, তাহলে সি এর অপোজিটে ডি, ডি মানে কোথায়? এই অপোজিট চলে যায়, আমি অপোজিট চলে যাই, তাহলে এখানে ডি। তাহলে বুঝতে পারছো অপোজিটটা কেন কাজে লাগছে? এই যে আমি তোমাদের যে সিস্টেমটা শেখালাম, এই জন্য অপোজিটটা কাজে লাগছে। আচ্ছা, ডি এর 3 ঘর বাম দিকে আছে কে? এফ,
তাহলে ডি এর বাম দিক মানে কোন দিকে যাবো? ওইদিকে এইদিকে বাম দিক আর কি, হ্যাঁ? তাহলে 1 2 3 তিন দিকে কে আছে? এফ, এখানে এফ বসে আছে, হলো। আচ্ছা, তারপরে বলছি দেখো এর বিপরীতে এইচ আছে, তাহলে এ তার অপোজিটে কি আছে? এইচ। এর অপোজিট আমি চলে গেলাম, অপোজিটে কি আছে? এইচ বসে আছে। আর বলছে কি বি এবং জি এর মাঝে এ বসে আছে, তাহলে এই বি এবং জি কোথায় গেল? তাহলে জি এখানে আছে, তার মাঝে বসে আছে কে? এ। দেখো বিজি, ঠিক আছে, বিজির মাঝে কে বসেছিল? এ বসে আছে, বাস এ বসে আছে। আর জি এর বিপরীতে কে আছে? কে রয়েছেন? তোমরা নিজেরা বলো। সবগুলো আঁকা হয়ে গেছে, জি এর অপোজিটে তাহলে কে হতে পারে? এই জায়গাটায় কে হতে পারে? ই একটি রয়ে গেল, ই রয়ে গেছে, তাহলে ই হয়ে গেল আমাদের সঠিক ই। উত্তর। বলো, বোঝা যাচ্ছে? প্রত্যেকের বোঝা যাচ্ছে কিভাবে আমি করছি এগুলো? দেখো তারপরে কত সহজ, দেখো এই ধরনের কোশ্চেন দিয়ে দিবে, জিকে কোশ্চেন দিয়ে দিয়েছে। আচ্ছা দেখো, ভারতনাট্যম মনে পড়ছে? আমাদের ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। কথাকলি ল, কেরালা ল, ঠিক আছে, তাহলে কথাকলি কেরালা। উড়িষ্যা বলার দরকার নেই, মণিপুরি, ঠিক আছে, বাস হয়ে গেল। এবার তুমি তাহলে খুঁজবে কি? একের সঙ্গে আছে 3, তাহলে A3 দেখো একটাতেই আছে, A2 আছে, A1 আছে, ঠিক আছে, A4 আছে, কত সুন্দর কাটা যাবে দেখো। একটি জানলেই হয়ে গেছে, তোর আর মিলানোর প্রয়োজনই নেই। ঠিক আছে, কেউ যদি ভারতনাট্যম তামিলনাড়ু জানে তার হয়ে যাবে। তোমরা আবার প্রশ্ন তোমাদের জন্য, আমাদের সবচেয়ে পুরনো ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স কোনটি? ওল্ডেস্ট ক্লাসিক্যাল, ভারতনাট্যম। 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 ইয়েস, ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কি? ভারতনাট্যম। ভারতনাট্যম না সাদিরাট্যম? ওটারই নাম সাদিরিয়াট্টম। ইয়েস, একই তো। ওটাকেই বলে। ভারতনাট্যমকে আরেকটা বলা হয় কি? সাদিরাট্যম, তাই তো? তাহলে কেউ আবার ভয় পেয়ে যাবে না, অপশন থাকতেও পারে। ভারতনাট্যম তার ওল্ড নেম, এটা হচ্ছে ওল্ড নেম, পুরনো নেম, ঠিক আছে। বলো, জাল্লিকাট্টু কোথায় হয়? জাল্লিকাট্টুটা কোথায় খেলা হয়? তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ু। হ্যাঁ, তামিলনাড়ুতে জাল্লিকাট্টু হয়। জাল্লিকাট্টুটা কিসের লড়াই? এটা হচ্ছে ষাঁড়ের লড়াই, ষাঁড়। ষাঁড়ের লড়াই। ষাঁড়ের লড়াই। ষাঁড়ের লড়াই, অনেক মানুষ কিন্তু মারা যায়, বাট তবু কিন্তু ওদেরকে মানে কোর্ট থেকেও বারণ করছে যে যাতে জাল্লিকাট্টু না খেলা হয়, তবু ওরা কিন্তু শুনবে না। ওদের একটা ট্র্যাডিশনাল খেলা আর কি, মানে প্রচুর মানুষ মারা গেলেও শুনবে না আর কি। ঠিক আছে, তারপরে 36 নাম্বার বলছে 6 জন ব্যক্তি আছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এইচ, আচ্ছা দেখো যা হোক 6 জন ব্যক্তি আছে, তাই আমি গোল করে দিই, আবার গোলটা হাতে করি, গোল করলাম। বলছে 6 জন ব্যক্তি আছে, তাহলে সবাই টেবিলের দিকে মুখ করে আছে। এক, ধরো 6 জন মানে আমি ঠিকঠাক নিতে পারবো না, তাও আমি নিচ্ছি 2 3 4, এখানে আমি নিলাম 5, ধরো এই জায়গায় নিলাম 6, হ্যাঁ, এক্সাক্ট নেওয়া যাবে না, কিছু করার নেই তাতে। এবং যদি এরকম থাকে না, দেখবে বিপরীত টিপরীত কিন্তু বলে না সবাই, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি চলে যাই, প্রশ্নে চলে যাই। কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাই মুখটা দিয়ে করলাম। অনেক সময় হবে বলবে বাইরের দিকে মুখ করে আছে, তখন কিন্তু দিক বদলাবে, হ্যাঁ, বাইরের দিকে মুখ করে থাকলে। আচ্ছা, বলছে এইচ যে ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে আমি লিখেছি এখানে জে এর ডান দিক কোনটা? শেখালাম কোন দিকটা, দিকটা ডান দিক, এটা ডান দিক, ঠিক আছে। এটা কি? জে এর বাম দিক, বাম দিক। এবারে বলছে যে ডান দিকে মানে ডান দিকের তৃতীয় স্থানে বসে আছে কে? এইচ। এইচ বসে আছে তাহলে এই জায়গাটাই হয়ে গেল। 1 2 দ্বিতীয় স্থান বলেছে না, হলো। আচ্ছা, বলছে এল এইচ এর বাঁ দিকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে এইচ এর বাঁ দিকে তৃতীয়, 1 2 3, মানে এই জায়গাটায় বসে আছে কে? এই জায়গাটায় বসে আছে এল। মন দিয়ে শুনবে, যেটা প্রশ্ন বলছে সেটা শুনবে মন দিয়ে। আচ্ছা, এম কে এর ঠিক পাশে বসেনি, তাহলে এম কে এর ঠিক পাশে বসেনি, তাহলে আমরা এখানে কিছু লিখছি না, আমি এটা দিয়ে কিছু বুঝতে পারলাম না যে এম কে এর ঠিক পাশে বসেনি, এটা দিয়ে কিছু বুঝতে পারলাম না। আমি তারপরের লাইন চলছি, বলছি কে এল এর পাশে বসে আছে, তাহলে এল এর পাশেই আছে কে,
তাহলে কে যদি বসে এখানে, বলছে কে এর কাছাকাছি কিন্তু কে বসেনি, এম বসেনি। তাহলে কে এর কাছে যদি এম না বসে তাহলে কে বসেছে? তাহলে এম নিশ্চয়ই এখানে বসেছে, কারণ দুটি জায়গা তো আছে না। তাহলে এম এখানে বসেছে, তাহলে এই জায়গায় কি বসেছে? আর যে বাকি আছে কে? আই আছে, আই বাকি আছে। হলো হলো প্রত্যেকে বুঝতে পারলে? এবারে প্রশ্ন আমি দেখি কি বলছে। বলছে এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? এল এর ডান দিকে 1 2 দ্বিতীয় স্থানে কে বসে আছে? দ্বিতীয় স্থানে কে বসে আছে? এম বসে আছে। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে তো? চলো নেক্সট 37 নাম্বার। হ্যাঁ স্যার। দিয়ে বলছে এই বর্ণটা এখানে কি হবে? আচ্ছা দেখো মন দিয়ে শোনো, এ আছে, ই আছে, আই আছে, সেখান থেকে কি হয়েছে? এ সি আই দিয়ে সমানুপাত চিহ্ন দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে এন আর ভি, দিয়ে এখানে কি হবে? আচ্ছা একটু মন দিয়ে দেখো, আমি স্লো বেশি বুঝাবো। দেখো এখানে এআই আছে, মাঝে ঢুকিয়েছে ই কে। আবার এখানে দেখো এআই আছে, শুধু ই এর জায়গায় বসে গেছে কি সি। মানে আলটিমেট যেটা বুঝলাম যে ওরা -2 করে দিয়েছে। কি করে দিয়েছে? -2। তাহলে একই কেস এই দিকেও হবে, যেমন আছে এখানে এন থাকবে, যেমন আছে ভি থাকবে, আর থেকে -2 হয়ে যাবে। ঠিক আছে, আর থেকে -2। দেখো ই এর পরে তো সি এর পরে ডি ই, মানে তুমি উল্টা দিক থেকে ভাবতে পারো বা ওই দিক থেকেও ভাবতে পারো। তাহলে এখান থেকেও তুমি ভাবতে পারো যে এখানে কি আছে। দেখো পি যদি হয়, পি কিউ তারপর তো আর না, মানে -2 বা +2 দিক থেকে ভাবতে পারি। তাহলে এখানে আর, তাহলে আর এর দুঘর আগে কি ছিল? পি ছিল। ঠিক আছে, মানে শুধু এই অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কত সহজ ছিল দেখো। 38 নাম্বার কি হ্যাঁ আছে? স্যার। 38 নাম্বার বলছে ওয়াই হচ্ছে এক্স এর পুত্র। আচ্ছা তাহলে একটু নিচে লিখতে হবে এটাকে। বলছে ওয়াই কার পুত্র? এক্স এর পুত্র। পুত্র মানে আমি কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন শিখিয়েছি মনে করো। পুত্র হলে প্লাস আর কন্যা হলে মাইনাস। আচ্ছা এস আর এর পুত্র। এবার এখানে আমি কিছুই বুঝতে পারিনি, কারণ এর সঙ্গে কিন্তু সম্পর্ক বলেইনি। ছাড়ো, আমি পরে লিখছি। আচ্ছা ওয়াই পি এর সাথে বিবাহিত। ওয়াই এবং পি একে অপরের বিবাহিত যদি হয়, তাহলে এখানে পিটা নিশ্চয়ই মেয়ে, তাই তো? পিটা নিশ্চয়ই মেয়ে, তাই বিবাহিত একে অপরের সঙ্গে, ম্যারেড কাপেলরা। ঠিক আছে, কমা আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা এবারে দেখো বলছে পি হচ্ছে আর এর কন্যা, তাহলে এখানে একজন নিশ্চয় আর আছে, তার কন্যাকে, তার কন্যা হচ্ছে কে? এই পি। ঠিক আছে, আর এইখানে বলেছিল কি? দেখো আর এর পুত্র হচ্ছে কি? এস। তাহলে আর এর পুত্রকে এখানে এস, এস হচ্ছে আর এর পুত্র। পুত্র মানে আমি প্লাস চিহ্ন দেবো। হলো, দিয়ে বলছে ওয়াই এস এর কে হবে? এই যে এস এর কে ওয়াইটা, দেখো এই যে আর, আর এর এটা ছেলে, এটা মেয়ে, মেয়ের এটা কে? জামাই। ঠিক আছে, তাহলে এর কে হবে? এর কে হবে? ভগ্নিপতি। ভগ্নিপতি। ঠিক আছে, বেসিক জিনিস ভগ্নিপতি। আর যদি এখানে উল্টা ঘুরিয়ে প্রশ্ন থাকতো যে এস, দেখো মন দিয়ে শোনো, এস ওয়াই এর কে, তখন উত্তর কি হতো? এস ওয়াই এর কে, শালা বাবু। তখন সি হবে। তখন সালা। ঠিক আছে, তখন সালা হয়ে যেত। হ্যাঁ, প্রশ্ন দেখবে কি প্রশ্ন বলেছে, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা বলছে এই যে চিহ্নটা কোথায় যে বসবে, কোথায় এন্টার হবে? বলো দেখি কোথায় এন্টার হতে পারে। দেখো তো এই 4 নাম্বারটা এন্টার হবে না হবে? 4 নাম্বারে, 4 কি নাম্বারে। করেছি? হ্যাঁ, আচ্ছা এখানে বলেছে যে একটা তোমার এটাকে তোমাকে আনফোল্ড করতে বলেছে। তো আমি শিখিয়েছিলাম যে আনফোল্ড করতে গেলে তোমাকে সবে শেষে যেটা ফোল্ড হয়েছে সেখানে তোমাকে মিরর প্লেস করতে হবে। দেখো প্রথমে কি হয়েছিল না, একটা কাগজ ছিল, এরকম একটা কাগজ ছিল, মন দিয়ে শোনো। কাগজ একটা ছিল, যারা নতুন ক্লাস করছে তারা দেখবে মন দিয়ে, নতুন ক্লাস করছে যারা তারা দেখবে। কাগজ আছে, সেটাকে কভার মানে কি করা হচ্ছে? ফোল্ড করা হচ্ছে। ফোল্ড করে এটাকে ফোল্ড করা হলো, মানে এইখানটাকে মুড়ে দেওয়া হলো। আবার এইখানটাকে কি করা হচ্ছে? এরকম করে মুড়ে দেওয়া হচ্ছে, মানে ফোল্ড করে দেওয়া হচ্ছে। তারপরে আবার সেকেন্ড যে ফোল্ডটা করা হলো সেটা এই বরাবর ফোল্ড করা হয়েছে, এই বরাবর। ঠিক আছে, এই বরাবর ফোল্ড করা হয়েছে, দিয়ে এই বরাবর ফোল্ড করে দিয়েছে। ক্লিয়ার? ফোল্ড করে যেটি পড়ে আছে এই জায়গাটি পড়ে আছে, এই জায়গাটি পড়ে আছে।
এবারে আমার প্রশ্ন হচ্ছে যে আমি ফোল্ডটাকে করার পরে এইখানে একটু গোল করে দিলাম, কেটে দিলাম, এইখানে একটু গোল করে কেটে দিলাম, কাঁচি দিয়ে কাটছি আর কি, ঠিক আছে। এইখানটাকে আমি আবার কাঁচি দিয়ে একটা ত্রিভুজ কেটেছি, কেটে ওই ফোল্ডটাকে আনফোল্ড করছি। দেখবে ছোটবেলায় যখন আমরা জ্যামিতি বাক্স থাকতো, জ্যামিতি বাক্স নিয়ে কিন্তু এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে সেটাকে আমরা দেখতাম বিভিন্ন রকম কাটতাম, কাটার পরে যখন খুলতাম দেখবে বিভিন্ন ডিজাইন হতো, তাই তো? ঠিক একই রকম কিন্তু এই আনফোল্ড করা হচ্ছে, বি হবে। ঠিক আছে। আনফোল্ড করা হলে তাহলে আমি কি উত্তরটা আমার কি হবে? দেখো বি সি ডি পরে, আগে বি বুঝো, হবে বি। হ্যাঁ আগে বুঝো। এখানে আমি কি করলাম, একটা মিরর প্লেস করে দিলাম লাস্ট ফোল্ডে। লাস্ট ফোল্ড কোথায় ছিল? এই দেখো লাস্ট ফোল্ড এটা ছিল, তাহলে এই জায়গাটায় আমি একটা কি বসাবো, মিরর, আয়না একটা বসালাম। আয়না বসালে আয়না কি দেখতে পাবে না, আয়না দেখতে পাবে এখানে একটা গোল হবে, এইখানে একটা গোল হবে, আর এটা এইখানে একটা হয়ে যাবে। ঠিক বুঝতে পারলে না পারলেনি? এটা কোথায়? লাস্ট ফোল্ড যেখানে, সেখানে মিরর স্যার বসালাম। ওয়াই পজিশন থেকে ঠিক আছে। আরেকবার বলবেন? স্যার ওয়াই পজিশনের পর থেকে আরেকবার বলবেন? ওয়াই পজিশন বলতে মানে মাঝের ফোল্ডটার পর থেকে কিভাবে আচ্ছা। বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো আমি যেটা বলছিলাম যে ধরো প্রথমে তুমি ফোল্ড করলে, ফার্স্ট ফোল্ড এটা, ঠিক আছে, সেকেন্ড ফোল্ড এটা, সেকেন্ড ফোল্ড করার পরে লাস্ট যে ফোল্ড হলো সেই ফোল্ডের জায়গায়, ঠিক আছে, লাস্ট যেখানে ফোল্ড হলো সেই ফোল্ডের জায়গায় একটা আয়না বসিয়ে দাও। আয়না বসিয়ে দিলেই তুমি দেখতে পাবে, আয়না বসালেই তার এখানে একটা গোল হবে, এইখানে একটা গোল হবে, আর এই গোলটা এখানে চলে, এই ত্রিভুজটা, ট্রায়াঙ্গেলটা এই জায়গাটা চলে যাবে। এটা ফার্স্ট আয়নাটা বসালে আমরা পেলাম। এরপরে সেকেন্ডে কি ছিল না, এইখানে এবং এইখানে এই দুটো জায়গা ফোল্ড করা হয়েছিল, তাহলে এই দুটো জায়গায় আমি আবার মিরর বসাবো, এইখানটায় একটা, এইখানটায় একটা মিরর বসাবো। তাহলে এইখানে মিরর বসালে তাহলে এই গোলটার জন্য এখানে একটা গোল হবে, আবার এই গোলটার জন্য এখানে একটা গোল হবে, ঠিক আছে, আবার এই গোলটার জন্য এখানে একটা গোল হবে, এই গোলটার জন্য এখানে একটা গোল হবে। বুঝা গেল? কারণ এই ট্রায়াঙ্গেল গুলো তো আর হবে না, ট্রায়াঙ্গেল গুলো তো বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল গুলো তোমার আয়নাতে আসবে না। বাট এটা ট্রায়াঙ্গেলে কিন্তু এটার আয়নাতে কিন্তু ট্রায়াঙ্গেলটা এসেছিল, তাহলে এই ডিজাইনটা কিন্তু হইলো। এবারে বলো কোন ডিজাইনটা হতে পারে? তাহলে এই যে অপশন 2, কে বললো অপশন 2? সঠিক বলেছো তুমি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি বললাম অপশন 2 হবে স্যার। ব্যাপারটা বুঝতে পেরেছো এবারে প্রত্যেকে, না বুঝতে পারোনি? তাহলে এরকম পেপার কাটিং, পেপার হ্যাঁ, হ্যাঁ। ফোল্ডিং যদি থাকে, সব সময় মাথায় খেয়াল রাখবে যে আমাকে মিরর বসাতে বলেছে স্যার, আয়না আয়না বসাতে বলেছে কোথা থেকে? লাস্ট টু ফার্স্ট, লাস্ট টু ফার্স্ট, ঠিক আছে, একদম শেষ থেকে প্রথমে আয়না বসিয়ে বসিয়ে যাবে, ঠিক আছে, আয়না বসিয়ে বসিয়ে দেখবে কি তৈরি হচ্ছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত প্রত্যেককে বোঝাতে পেরেছি সবগুলো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো, না বোঝা যায়নি? না কারো কম কোনো প্রবলেম? প্রবলেম হলে বলবে। আচ্ছা বোঝা গেছে। পায়েল বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। পূর্ণিমা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। সুনিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি দিয়েছে প্রশ্ন, অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো আমরা একটু কুইক করব। কত সময় আছে আর? 1 ঘন্টা নেই, কমই আছে, ঠিক আছে চলো, 20টা কোশ্চেন তো, বেশি নয়। বলছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক, মানে শুধু 4 দিয়ে ভাগ যাবে সেটা গেলেই কিন্তু হবে না, কি করতে হবে না, সংখ্যাটার মধ্যে যেন একটা 4 কিন্তু থাকতেই হবে। তাহলে আমি প্রথম আমি কি করব, যেহেতু 4 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে 4-এর গুণিতক লিখতে শুরু করো। তাহলে প্রথমে কি, 4 1 কে 4, 4 2 গুণে 8, 8 কি হবে না? 8 হবে না। কেন 8 হবে না? কারণ 8 হচ্ছে, 8-এর মধ্যে 4 সংখ্যাটা নেই, তোমাকে 4 সংখ্যাটা থাকতে হবে, তাহলে এটা একটা সংখ্যা। তারপরে 3 4 এ 12, 12 হবে না, কেটে দিলাম। তারপরে 4 4 এ 16, 16 হবে, 16 হবে, 16-এর মধ্যে কি 4 সংখ্যাটা আছে? নেই, তাহলে এটাও কাটো। তারপরে এইরকম ভাবে তোমাকে যেতে হবে। তারপরে দেখো 4 5 এ 20, 20-এর মধ্যেও 4 আছে? নেই, কাটো, ঠিক আছে। তারপরে 4 6 এ 24, দেখো 24-এর মধ্যে 4 সংখ্যাটা আছে না নেই?
চার আছে, তাহলে এটা একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকম করে কতগুলো সংখ্যা হবে তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে চারের নামটা যে জানো সে কিন্তু ইজিলি করতে পারবে। তারপর তুমি মনে মনে করো, তোমাকে এরকম লিখে লিখে কাটতে হবে না, আমি তোমাকে বোঝাচ্ছি আর কি, বোঝানোর জন্য কাটছি আমি। ঠিক আছে, আবার ধরো এরপরে আবার কি সংখ্যা আসতে পারে বলো দেখি, কে বলতে পারে দেখি কুইক, এরপরে কি সংখ্যা আসবে? 40 44 হ্যাঁ 40 দেখো, 44 48। দেখো তুমি নামটা করো, ধর 24, তারপরে আসবে কি 4 7 28, 28 এর মধ্যে 4 নেই। 32 4 আছে, নেই। ঠিক আছে, তো 36 4 আছে, নেই। 40, ইয়েস 40 এর মধ্যে 4 আছে। ঠিক আছে, 44 এর মধ্যে 4 আছে। 48 এর মধ্যে 4 আছে, তাই তো? 4 বারোতে 48, তাহলে এইরকম যে চার যেগুলো আছে এরকম করে ডট ডট করে তোমাকে 100 পর্যন্ত কিন্তু নিতে হবে, টিল 100। ঠিক আছে, 100 তো হবেই না, কারণ 4 নেই 100 এর মধ্যে। ঠিক আছে, তাই এরকম করে করতে হবে তোমাকে। তুমি দেখবে এটা হবে 4 হবে, 24 হবে, 40 হবে, 44 হবে, 48 হবে, ঠিক আছে, 64 হবে এবং 84 হবে, এই সংখ্যাগুলি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টি সংখ্যা। বলো আর হবে কি? তোমাদের কত এসেছে, কটা এসেছে? সাতটা। হ্যাঁ, এবারে নাম, সাতটাই হচ্ছে। হ্যাঁ যত কুইক নামটা জানবে তত কুইক তুমি করতে পারবে। আচ্ছা কি বলেছে, এটা আমি অন্যভাবে অ্যাপ্রোচ করেছি। তুমি ভাগ করে 100 কে নাকি? না না না, 4 পর 14 ধরলাম, 14 পর 24, মানে প্রত্যেকটা ঘর থেকে এক একটা করে আচ্ছা ধরে আচ্ছা ধরে করেছি, কারণ আচ্ছা আমাকে 4 রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ও যেটা ভাবে করেছে সেটা তোমাদের বলে দিচ্ছি শোনো। যে ঠিকই বলেছে একদম, তুমি এই কথা বলেছো। ঠিক আছে, দেখো ও বলছে কি যে 4 একটা সংখ্যা তো থাকতেই হবে, তাহলে আমি ফার্স্ট ধরলাম 4, তারপরে 4 কোথায় আছে? 14 তে আছে। তারপরে 4 কোথায় আছে? 24 এ আছে। তারপরে 4 কোথায় আছে? 34 এ আছে। তারপরে 4 একদম 40 থেকে টানা চলবে কোথা পর্যন্ত? 49 পর্যন্ত। ঠিক আছে, এবার টানা সংখ্যাগুলো লিখতে হবে, দিয়ে দেখতে হবে যে ডিভিজিবিলিটি রুল লাগিয়ে যে 4 কে 40 44 48। হ্যাঁ, কথাটা মন দিয়ে শোনো, যে ও তারপরে ভাবছে যে যে 4 কে তো 4 দিয়ে ভাগ যাবে, ইয়েস। 14 কে ভাগ যাবে না, যাবে না, তাহলে কেটে বাদ দিলাম। 24 কে ভাগ যাবে, যাবে। ঠিক আছে, 34 কে ভাগ যাবে, 34 কে ভাগ যাবে না 4 দিয়ে। ঠিক আছে, 40 কে যাবে, হ্যাঁ 4 4 10 40। বুঝতে পারছো, ও এইভাবে এই সিস্টেমে করেছে। বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট আমার দেখো, বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে ব্যাসার্ধ, আচ্ছা আগে বলতো তো আয়তনের সূত্র কি, এটা গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের তোমার আয়তনের সূত্র। এখন আমি ধরলাম 3.5 পাই আর কি। এবারে এটা আয়তনটা 1 ছিল, মানে ব্যাসার্ধটা 1 ছিল, ওই আর এর মানটা 1 ছিল, সেই জায়গায় কি হয়ে গেছে না 2 হয়ে গেছে। ঠিক আছে, তা 2 হলে তাহলে কি বলতে পারি আমি? 4/3 পাই আর কিউব, মানে অ্যাকচুয়ালি ধরো এখানে ছিল আর, হয়ে গেছে কি 2r। 2r মানে এটাকে যেমন ভাবে ভাবতে পারো যে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, মানে আর ছিল সেটা হয়ে গেছে কি 2r হয়ে গেছে। তা তুমি এটাকেও 2r এর হোল কিউব করে দাও, 2r এর হোল কিউব করে দাও। আর হোল কিউব করলে কত হচ্ছে? তাহলে 4/3 পাই আর কিউব রেখে দাও, 2 এর হোল কিউব সমান কত হচ্ছে? 2 এর হোল কিউব সমান কত হচ্ছে বলো? এই যে 2 এর হোল কিউব সমান কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে না? তাহলে 8 গুণিত 4 এর 3 8। পাই আর কিউব, তাহলে কগুণ হলো, কগুণ বাড়লো? 8 গুণ হয়েছে না? যদি বলা হয় যে কত গুণ তোমার মানে কত গুণ বেশি হয়েছে, ঠিক আছে, বা কত তখন কিন্তু 7 গুণ বেশি হয়েছে কিন্তু, হ্যাঁ মানে 7 গুণ, সরি 8 গুণই বেশি হয়েছে। মানে যদি বলা হয় যে কত বেশি হয়েছে, মানে তোমার প্রশ্নটা এরকম যদি আসে আর কি, হ্যাঁ তখন কিন্তু 7 বেশি হয়েছে আর কি, হ্যাঁ 1 থেকে 7 হয়েছে না, 8 হয়েছে মানে 7 বেশি হয়ে গেছে। তো এই ধরনের কোশ্চেনও কিন্তু মাঝে মাঝে আসে, দেখবে, হ্যাঁ বিয়োগ করতে হয় তখন কিন্তু, হ্যাঁ। আর এটা যেহেতু 8 গুণ, তাহলে এবার স্যার আমরা যখন পরীক্ষার হলে বসবো কি ভাববো? এখান থেকে একটি জিনিসই ভাববে কি না স্যার কি আছে? দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 তো, তাহলে আমি ডাইরেক্ট এই আর কিউবটাকে ভাববো, আর কিছু ভাববো না, যে 2 এর কিউব করবো আমি। তাহলে 2 এর কিউব করলে কত হয়? 8, তাহলে উত্তর হয়ে গেছে 8 গুণ। যদি বলতাম কোন গোলকের ব্যাসার্ধ 4 গুণ হয়ে গেছে, আমি বললাম 4 গুণ হয়েছে, 4 গুণ, বলো ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল নয় আয়তনই আগে বলো,
আয়তন কি পরিবর্তন হবে? আয়তন কি পরিবর্তন হবে? 64 আয়তন আর হ্যাঁ, এটা 4 গুণ, মন দিয়ে শোনো। 64 গুণ হবে। তাহলে এটাকে আমি কি করব, 4 গুণ যখন বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, 4 এর হোল কিউব। দ্যাট মিন্স 416 তে 4 এর হোল কিউব মানে কত হয়? 64 হয়। 4 এর হোল কিউব কত হয়? 64। বুঝতে পারছো? তোমার যত বলবে তার হোল কিউব করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় যে 4 গুণ হয়েছে, হ্যাঁ এর স্যার, ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে? ক্ষেত্রফল। তাহলে তোমার ক্ষেত্রফলের 16 সূত্র, হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 16 কি? গুণ পাই আর স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, স্কোয়ার করতে হবে। ঠিক আছে? স্কয়ার। তাহলে স্কয়ার মানে কি? শুধু আমি শেষটা দেখবো, আগে কি আছে দেখবো না। তাহলে কি 4 এর স্কয়ার হয়ে যাবে। দ্যাট মিন্স 4 এর স্কয়ার, যেমন আয়তন দেখলাম কি 4 এর কিউব হলো, 4 এর স্কয়ার হয়ে যাবে। 4 স্কয়ার করলে 4 এর 16 হয়ে 16 গেল। হয়ে যাবে। 16 গুণ হয়ে গেল, ঠিক আছে? এটা কত গুণ হলো? 64 গুণ হলো। ব্যাপারটা বুঝতে পারছো? আমি শুধু তোমাকে একটা অঙ্ক শিখতে বলছি না, আমি বলতে চাইছি যে এর সারাউন্ডিং তোমাকে কখনো ক্ষেত্রফল দিয়ে দেবে, কখনো আয়তন দিয়ে দিবে। এই দুটো দিয়ে আসে, আর কিছু আসে না, ঠিক আছে? আয়তন দিয়ে আসতে পারে অথবা তোমাকে ক্ষেত্রফল দিয়ে আসতে পারে। দুটোই শিখিয়ে দিলাম, দুটো হয়ে গেল। তো চলো নেক্সট পরের অঙ্ক দেখে নিই আমরা। কোন ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, 3600 টাকা। বলছে আয় 12 থেকে 13 অনুপাতে বৃদ্ধি পেল, এখন তার আয় কত হয়েছে? তাহলে মন দিয়ে শোনো, এক লোকের আয় ছিল 12 টাকা, দিয়ে এখন হয়েছে 13 টাকা। আচ্ছা, আয় কত ছিল? আয় ছিল 3600 টাকা, ঠিক আছে? তাহলে এখন কত টাকা হলো? তাহলে কি করে হলো? 12 সঙ্গে কত গুণ করা হয়েছে? না, 12 সঙ্গে 3000 গুণ করে ওইটা হয়েছে। তাহলে আমার 13 সঙ্গেও আমি কি করব? 3000 গুণ করে দাও। তা 3 13 তে কি হয়ে যাবে? 39। পাশে 3টা শূন্য বসিয়ে দাও। আচ্ছা, 3000 না, কত হবে? 300 হবে। এটা গুণ, ভুল করে দিলাম। গুণটা রেখে দিবে, কত গুণ হচ্ছে, মানে এদিকে যত গুণ হবে ওইদিকেও তত গুণ করবে। এখানে কত হয়েছে? 12 মানটা 3600, ঠিক আছে? তাহলে এখানেও তোমাকে 13 মানটা কত হবে বের করতে হবে। তাহলে 36 কত? 3 12 36, পাশে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য বসাবো। এইখানে একই রকম 300 দিয়ে গুণ হবে। 3 13 39, পাশে 300 এটা হয়ে যাবে 3900, ঠিক আছে? 39। ঠিক আছে, বুঝতে পেরেছো? কত সহজই আছে, খুব কঠিন কিন্তু নেই। আচ্ছা, বলছে এক ব্যক্তি এত মিনিটে, সরি, এত মিটার যায় এত মিনিটে, 6 মিনিটে আর কি, 516 মিটার যায় 6 মিনিটে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত? আচ্ছা, আগে আমি তোমাদের দেখো দুটো শিখেছি, এক হচ্ছে মিটার পার সেকেন্ড শিখিয়েছি এবং কিমি পার আওয়ার শিখিয়েছি, তাই তো? এই দুটো গতিবেগ হয়, আর মিনিট দিয়ে কোনো গতিবেগ কিন্তু হয় না। তাহলে এই যে 6 মিনিট প্রথমে দিয়েছিল টাইমটা, তাহলে টাইমটাকে আমাকে 6 মিনিটে রাখা যাবে, 6 এর সঙ্গে আমাকে 60 গুণ করে দিতে হবে। গুণ করলে কত পাবো? আমি যেটাই পাবো সেটা আমার হয়ে যাবে কি? সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড। তাহলে আমি সেকেন্ডে নিয়ে চলে গেলাম। প্রথম কাজ থাকবে আমার সময়টাকে সেকেন্ডে নিয়ে যাওয়া অথবা ঘন্টায় ট্রান্সফার করা। ঘন্টায় করলে অনেক কঠিন, তাহলে আমি সেকেন্ডে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে দেখো, এটাকে আমরা যদি বলি যে গতিবেগ, গতিবেগের সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স, আচ্ছা আমি এটা লিখে দিই, অনেকে নতুন আছে। এই ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 516 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? না, 6 গুণিত 60 সেকেন্ডে। এটা গেলাম, কি পেলাম আমি? না, মিটার পার সেকেন্ড পেলাম আমি, ঠিক আছে? এটা কি? মিটার পার সেকেন্ড। বাট আমার প্রশ্ন চেয়েছে যে কিমি পার আওয়ার, ঠিক আছে? প্রতি ঘন্টায় মানে কিমি পার আওয়ার। তাহলে আমাকে এটাকে কিমি পার আওয়ারে প্রকাশ করতে গেলে এবার তোমরা আমাকে বলবে মিটার পার সেকেন্ড থেকে যদি কিমি পার আওয়ার হয় তাহলে কি করতে হয়? কি করতে হয়? বলো বলো বলো, কি করতে হয়? 18/5 দিয়ে 5/18 দিয়ে 5/18 গুণ করতে হয়। 18 গুণ করতে হবে। 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5, 5/18 নয়, 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 দিয়ে। তাহলে কত? 516 বাই 60 গুণিত 6, এখানে 5/18 মানে 18/5, তাহলে 18 আর নিচে আমার 5 আমি গুণ করে দিলাম। এবারে একটু কাটাকাটি জানতে হবে, কাটাকাটি জানলেই অঙ্ক হয়ে গেছে। কাটাকাটি করছি আমি 6 দিয়ে কাটি এটাকে, 3 6 18, ঠিক আছে? এটাকে আমি 20 দিয়ে কেটে দিই,
তাই তো? তাহলে 5 20 নিচে কত হয়ে গেছে 100, মানে 516 আমি কাটবো না আর, কিন্তু নিচে আমি 100 রেখে দিলাম, দেখো কত ইজি হয়ে যাবে। তাহলে এটা আমার কিন্তু 5.16। 5.16, এটা কি এসে গেছে এখন, আর মিটার পার সেকেন্ড, এখন কিমি পার আওয়ার হয়ে গেছে, বিকজ অফ 18/5 গুণ করলাম বলে। কিমি। ঠিক আছে, কিমি পার আওয়ার। তাহলে এটা কত বলতো, কোনটা আছে বলতো? হ্যাঁ এই তো, এইটা। স্যার। বলো। স্যার এটা আরেকটা অ্যাপ্রোচে আমি করেছি, এই যে বলো। 6 মিনিট আছে না, হ্যাঁ, 6 মিনিটটাকে আমি 60 মিনিট করে নিয়েছি। 6 মিনিটটাকে 60 মিনিটে তাহলে কত হবে? 6 মিনিটে যদি 6 মিনিটে 516 গেলে 60 মিনিটে কত যাবে? আমি 516কে হ্যাঁ, এদিকে আমি কিলোমিটারে যদি করি, হ্যাঁ, 516/1000 মানে কত? 0.516। এই তো এটা হবে, এত মিটার হবে। মানে আমি বলতে হ্যাঁ, চাইছি, হ্যাঁ, ঠিক বলেছো তুমি, এত মিটার, এবার হ্যাঁ, এটাকে এত তাহলে এটা মিনিটে এত মিটার, তাহলে এটাকে আমি এটাকে 1 কিলোমিটার ঘন্টায়, করে নিন। হ্যাঁ 1 ঘন্টায় এত কিমি করব, ঠিক আছে? হ্যাঁ, একই ব্যাপার, 1000 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 5.16, হ্যাঁ, ঠিক আছে, 5160/1000। এত কিমি হয়ে গেল 1 আওয়ারে। ঠিক আছে, করতে পারো, সমস্যা নেই, এটা খুব ইজি হবে, ঠিক বলেছো, এভাবেও করা যায় কিন্তু, হ্যাঁ। আমিও এভাবেই করেছি। এটা কুইক করার জন্য এটাই বেস্ট, কিন্তু মেন মেথড যদি বলা হয়, দিস ইজ মেথড, ঠিক আছে, এটা মেথড আর কি, হ্যাঁ। আচ্ছা, এই যে আমার 6টা চোখে পড়লো ভাবে ওই জন্য করে নিলাম, হুম, হুম, অন্য হুম, কিছু থাকলে করতে পারতাম না। করে যাবে। আচ্ছা দেখো, এই যে এটা যোগ দিয়েছে আর কি, হ্যাঁ। তো এই ধরনের যোগগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে করো, যখন এরকম মাথায় পৌনঃপুনিক চিহ্ন দেওয়া থাকবে, কি করবে, 5.333, কারণ 3 এর মাথায় পৌনঃপুনিক মানে 3টা বারবার রিপিট হবে আর কি। 3 দশমিক, দেখো 2 এবং 5 দুটার মাথায় পৌনঃপুনিক আছে, 2 5, তারপরে 2 5, তারপরে 3টাকে আরেকটা বাড়াবো আমি, হ্যাঁ। আচ্ছা, 12 দশমিক কত আছে, 1-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে 1 1 1 1 করে শুধু জাস্ট বাড়িয়ে দেবো। যোগের ক্ষেত্রে এরকম ধরনের আমি লাস্টে যেগুলো রিপিট হবে সেগুলোকে আমি বাড়াবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এগুলো কত হচ্ছে, 5 3 8 একে 9, 3 3 6, আবার দেখো 5 3 8 একে 9, 3 3 6, আচ্ছা 5 3 8, 8 2 10, মানে 0 হাতে থাকে 1, 1 1 2, তাহলে 20.6969, দ্যাট মিনস 6969 রিপিট আসবে, মানে কি উত্তর হবে, 20.69 এর মাথায় পৌনঃপুনিক। দ্যাট মিনস তুমি যদি আর বাড়াও, এটাকে যদি বাড়িয়ে দাও, তাহলে আবার কি আসবে, একটা 69 আসবে, ঠিক আছে। তুমি ধরো, আমি সাপোজ তোমাদের বাড়িয়ে দেখাচ্ছি, দেখো আমি 3 করলাম, 5 করলাম, 1 করলাম, আবার 3 করলাম, 5, না এটা তখন ভুল করে দিলাম, দুটোকে রিপিট করতে হবে আর কি, হ্যাঁ। মানে যদি তুমি আরো বাড়াও, মানে 2 5, এই যে 2 5 2 5 আছে, তো তুমি আবার 2 5 লিখো, ঠিক আছে। মানে যদি আবার বাড়াও কিছুটা, তখন দেখবে ওই রকমই আসবে, 6 9 আসবে। এই যখন 3 3 বাড়াও, 1 1 বাড়াও, দেখবে আবার দেখো ওই 6 9 আসবে, মানে এরকম বাড়তেই থাকবে আর কি। মানে এক কথায় 20.69 এর মাথায় পৌনঃপুনিক হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ঠিক আছে। এবার তোমাদের পৌনঃপুনিকটা আই থিঙ্ক দেওয়া হয়নি মনে হয়, তো তোমরা যারা এটা শেষে অপশন ডিটা নেবে, তাদেরটাই কিন্তু সঠিক হবে। এই মাথায় পৌনঃপুনিক গুলো তোমাদের মনে হয় যে পিডিএফটা দেওয়া হয়েছে, দেওয়া হয়নি এটাতে, হ্যাঁ। তো অপশন ডি যারা নিয়েছো তাদের কিন্তু ঠিক আছে, বাকিগুলো যারা জিরো ঢুকিয়ে দিয়েছো মাথায়, এইখানে ঢুকিয়ে দিয়েছো জিরো, তাদের কিন্তু কেটে গেছে। সবগুলোতে জিরো দিয়েছিল। আর অপশন স্যার এটাও যদি পরীক্ষায় থাকে হুম, তাহলে এটাই তো নিতে হবে। হ্যাঁ এটাও পরীক্ষায় নিতে ধরুন হবে। এটাই থাকলো, হুম, তখন তো আমাকে এটাই নিতে হবে, হুম, 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 কারণ এটাই তো হচ্ছে ক্লোজেস্ট। ঠিক, ওগুলো জিরো তো নেই ওখানে। একদম জিরো তো আসবেই না। আচ্ছা তারপর দেখো, বলছে একটি সংখ্যার 5 গুণের সাথে 15 যোগ করলে সংখ্যাটি 6 গুণ হয়। তাই যেমন বলেছে তেমন লিখবো, আমি একটা সংখ্যা লিখলাম এক্স, তার 5 গুণের সাথে যদি আমি 15 যোগ করি, যোগ করলে বলছে সংখ্যাটা 6 গুণ হয়, মানে এক্স এর 6 গুণ হবে, মানে 6x এর কথা বলা হচ্ছে আর কি। তাহলে এখানে 5x প্লাস 15 ইজিক্যাল টু 6x, আমি 5x কে লাথি মেরে ওইদিকে করবো, তাহলে কি হবে দেখো, 15 ওদিকে থাক, 6x মাইনাস কি হয়ে যাবে 5x, তাহলে আমার শুধু x রয়ে গেল, এদিকে 15 পড়ে আছে, তাহলে x এর মান কত হয়ে গেল, 15 হয়েছে, x এর মানটা 15, ঠিক আছে। এইটা এই যে যারা আর্টসে পড়ো তারা আবার প্রবলেম হলেও হতে পারে তোমাদের। আচ্ছা সবাই বুঝতে পারছো, যারা আর্টসের স্টুডেন্ট তারা বুঝতে পারলে এটা, এই সমীকরণটা, সমাধানটা, সমীকরণের সমাধানটা আপনি হ্যাঁ পেরেছো? স্যার। সবাই পেরেছো না পারোনি কেউ, বুঝতে বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। বেসিক বেসিক একদম বেসিক, ঠিক আছে। মানে সমানের দিক থেকে ওই দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, এখানে এখানে প্লাস 5x আছে, আমি ওই দিকে যখন করবো না তখন এটা কি হবে, মাইনাস 5x হয়ে যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা বলছে কোনো আয়তকার
কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে এটা, দিয়ে বলছে প্রস্থ এটা, তাহলে দৈর্ঘ্য কত, মানে প্রস্থ কোনটা, তাই এটা দৈর্ঘ্য ছিল এটা প্রস্থ ছিল, মানে 5 ইউনিটের মান বলে দিয়েছে কত, 20.5। তাই 1 ইউনিটের মান কত, 20.5, 20.5/5। আর 7 ইউনিটের মান কত, তাহলে 7 ইউনিটের মান, কারণ আমাদের চেয়েছে কি দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ইন্টু 7। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো এখানে, 4 5 20, 4 1 4, তাহলে হয়ে গেল কত, 7 1 7, 4 7 28, তাহলে 28.7। 28.7 কোথায় আছে, অপশন এ নাকি, অপশন এ। ঠিক আছে, পরেরটা দেখো, বলছে এত মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে এত মিটার দৈর্ঘ্যের কত টুকরো কাপড় কাটা যাবে। তাহলে কি করবে না, এই 24/1/2 কে জাস্ট ভাগ করে দিবে। ঠিক আছে, কত, 1/1/6 দিয়ে। দেখো এটা সিম্পল একটা ভাবো তুমি, তোমাকে বলেছে, আমি ধরো তোমাকে দিয়ে দিলাম যে 20 মিটার কাপড় দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম যে প্রত্যেকটা 4 মিটার করে কেটে নিয়ে আসো, 4 মিটার করে। তুমি বলো কটা কটা টুকরো হবে, তোমার কটা টুকরো হবে, সিম্পল ওয়েতে বলো কটা টুকরো হবে। 20 মিটারের একটা কাপড় দিচ্ছি 4 মিটার করে, ঠিক আছে, 4 মিটার করে কেটে 5টা যাবে, টুকরো। তাহলে 5টা টুকরো হবে। এইখানে ঠিক এটাই বলেছে, এইখানে এটাই বলেছে, তাহলে 20 কে আমরা কি করছি, অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, 4 দিয়ে ভাগ করে দিই, বলছি যে 5টা টুকরো হচ্ছে, ভাগ করতে হবে। তাহলে এখানে সেম আমরা সিম্পল এখানে ভাগই করতে হবে। তাহলে তাহলে করো, এর ভাগটা একটু কঠিন দিয়ে আছে, মানে কঠিন বলতে এটা কঠিন নয়, যারা করো তোমরা কম্পিটিটিভ ফিল্ড তোমরা জানো। আচ্ছা, 24 2 48, 49/2, আর এইখানে আমি একদম ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 6 1 6, মানে 7/6। 7/6 কে আমি 6/7 লিখতে পারি, উল্টি দিলাম জাস্ট আর কি, কারণ নিচটা উপরে গেলে উল্টে যায় আর কি। এবারে কাটো, 7 7 49, এখানে 3, তাহলে 3 7 21, 21 হয়ে যাবে সঠিক উত্তর। 21টা টুকরো এরকম হবে। বোঝা গেল প্রত্যেকের, আশা করি। আচ্ছা, এই মানটা সবাই পারছো না পারোনি, এটা এটা তো তোমরা করবে, তোমাদের এটা হোম টাস্ক, ঠিক আছে, না ভাগ করে দেখাতে হবে। বলো বলো, করতে হবে না তোমরা পারবে, হ্যাঁ, পেরেছো সবাই, কেউ পারোনি এমন কোনো পেরে গেছি স্যার। হ্যাঁ, নেও তো কেউ এমন, ঠিক আছে, চলো তাহলে এটা হোম টাস্ক থাকলো, হ্যাঁ, বেসিক। আচ্ছা, বলছে কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, 28 টাকায় সে 4 কিলো কিনছে, কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে সে বিক্রি করে দিচ্ছে। এরকম সে 80 কিগ্রা শস্য সে বিক্রি করে কত টাকা তার লাভ হলো বা তার ক্ষতি হলো। আগে বুঝো, আগে আমরা বের করব যে যখন বাই করছে, যখন কিনছে সে সে কিভাবে কিনছে, তাহলে তার প্রত্যেক কিলোর মূল্য আমি এটা বের করে দেবো। দেখো, তাহলে আমি কি করব, 28 টাকায় সে 4 কিলো কিনছে, মানে কি 4 7 28, মানে 7 টাকা করে সে কিলোতে কিনছে, 7 টাকা পার কেজি, মানে 1 কেজিতে সে 7 টাকা কিনছে, এটা কিনছে। আর যখন সে বিক্রি করছে, যখন সে সেল করছে, ঠিক আছে, যখন যখন সে বিক্রি করছে, বিক্রির টাইমে কি করছে না, 27 টাকায় সে 3 কিলো বিক্রি করছে, তাহলে সে ক টাকা করে বিক্রি করছে, 9 টাকা পার কেজি, ঠিক আছে, 1 কেজিতে সে 9 টাকা বিক্রি করছে, মানে সে 1 কেজিতে 1 কেজি মাল বিক্রি করে সে ক টাকা লাভ করলো, প্রফিট তার ক টাকা হয়েছে, 1 কেজি বিক্রি করে 2 টাকা। সে ক কিলো এরকম বিক্রি করবে, এরকম করে সে 80 কিলো বিক্রি করবে, তাহলে 80 দুগুণে 160, মানে 160 টাকা তার কি হবে, প্রফিট হবে। কি হবে তার, প্রফিট। বোঝা গেল 160, অপশন বি। বোঝা গেল প্রত্যেকের। নেক্সট, তারপরে দেখো কি আছে। আচ্ছা, এটা বলছে দুটি সংখ্যার বর্গ 665, তাদের অন্তর দিয়ে দিয়েছে 81, তাদের অন্তরের বর্গ, মানে ধরো সাপোজ দুটো সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, যেমন ধরো আমি 17 আর 8, 17 আর 8 দুটোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে, যোগের যে বর্গ, যোগফলের বর্গ বলছে 665 হতে হবে, তাহলে 8 7 15, মানে 25, তাহলে 25 স্কোয়ার, 25 স্কোয়ার করলে কত হয়, 625 হয়। এই দুটোকে বিয়োগ করো, 17 - 8 করলে কত হয়, 9 হয়, তো 625। 9, তাহলে 9 স্কোয়ার করলে কত হয়, 9 স্কোয়ার করলে 81। দেখো দুটো শর্তই মিলছে,
তাদের বর্গ, যোগফলের বর্গ এবং অন্তরের বর্গ দুটোই মিললো, তাহলে 81 তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। আর বাকিগুলো দেখার দরকারই নেই, আমার প্রথমটাই মিলে গেছে। ঠিক আছে, আর না হলে কি করবে, তোমরা বেসিক দেখতে থাকবে। যেমন দেখো সবগুলো দেখো তুমি না, প্রত্যেকটাতে 9 × 15, 8 × 7 15, 20 আর 5 হচ্ছে 25, তো সবগুলো যোগ করো, যোগ করে দেখো 25ই হচ্ছে। তাহলে এটা সবগুলোতেই হচ্ছে, শুধু আমার মিলাতে হবে এটাকে, অন্তরটাকে, অন্তরের যে বর্গ সেটাকে মিলাতে হবে। তাহলে একটু টেস্ট করলেই হয়ে যেত, আর কিছু নয়। প্রথমটাই যেহেতু মিলে গেছে আর দেখার দরকার নেই। নেক্সট, পরেরটাই আমরা যাই। হুম। আচ্ছা, 52 নাম্বারটা কি বলেছে মন দিয়ে শোনো। বলছে এ একটি কাজ 12 দিনে, বি একটি কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিন কাজ করার পর বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটা শেষ করলো। তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে? তাহলে দেখো আমি বেসিক ভাবে করব। এ একটি কাজ করে কত দিনে? 12 দিনে। বি একটি কাজ, সেই কাজটাই করে কত দিনে? 10 দিনে। তাহলে আমি শিখিয়েছি এদের এলসিএম করতে হয়। এলসিএম করলে কত হবে? 5 × 12 = 60, 60 হয়ে যাচ্ছে। তাহলে 5 × 12 = 60, 6 × 10 = 60। তাহলে একদিনে 5 ইউনিট করতে পারে, 6 ইউনিট করতে পারে। এ করতে পারে 5 ইউনিট, বি করতে পারে 6 ইউনিট। হলো? এর বলছে তাহলে আমার টোটাল যে কাজ আছে সেটা 60 ইউনিট কাজ, টোটাল কাজ 60 ইউনিট। 60 ইউনিট কাজের মধ্যে 60 ইউনিট টোটাল কাজ দিয়ে বলছে এ 8 দিন কাজ করেছে। তাহলে এ কাজ করছে কতদিন? এ কাজ করছে একা 8 দিন করছে। কদিন? 8 দিন, 8 দিন করছে। তাহলে এ একদিনে কত করে? একদিনে 5 ইউনিট করে। তাহলে 8 দিনে কত হবে? 5 × 8 = 40 ইউনিট কাজ করে নিয়েছে। টোটাল কাজ তো 60 ইউনিট, তাহলে 40 ইউনিট হয়ে 40 গেলে আর কত বাকি আছে? 60 - 40 আর 20 বাকি আছে। সেই 20 কে, আর 20 ইউনিট। হ্যাঁ সেই 20 কে কে করবে না? এ এবং বি দুজন একসঙ্গে করে। দেখো কারণ কাজের কিন্তু যোগ দিয়ে দিয়েছে কে? বি। দিয়ে বলছে দুজনে একত্রে বাকি কাজটা শেষ করলো। তাহলে এ বি একসঙ্গে কাজটাকে শেষ করবে। মানে 20 ইউনিট কাজকে কে কাজ করবে? এ বি। এ বি কত? এ বি কত? 5 এবং 6 মানে 11। 11 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, 11 কে 11, তাহলে 9 পূর্ণ 1 এর 11, 1 পূর্ণ 9 এর 11। 1 পূর্ণ 9 এর 11। তো এবার সেইটা 1 পূর্ণ 9 এর 11, অপশন সি নিয়ে নেবো। নেক্সট, 53টা বলছে একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল। যদি আরো 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে? তাহলে আমরা M1 D1 দিয়ে করব। M1 D1 = M2 D2 হয়েছে। M1 মানে কি? 30 জন ছিল, কতদিন যাচ্ছিল? 18 দিন যাচ্ছিল। 6 জন এসে যোগদান করেছে, মানে 30 আর 6, 30 ছিল আবার 6 মানে যোগ যোগ করে দাও, আর 36 জন এখন হয়ে গেছে। তাদের কত দিন চলবে? কত দিন চলবে? D2। ঠিক আছে, এবারে কাটাকাটি করে দাও। 18 2 গুণে 36, তাই তো? 2 15 = 30, তাহলে ডি এর মান কত হয়ে গেল? D2 এর মান 15 দিন হবে। ঠিক আছে, সবার 15 দিন হয়েছে? চলো, আচ্ছা বলছে ডিজেলের মূল্য প্রতি কেজি 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এই বেসিক ব্যাপার। ঠিক আছে, তাহলে ক টাকা বেড়েছে? 4 টাকা বেড়েছে। কত টাকায়? 4 টাকা বেড়েছে। কত টাকায়? 12 টাকায়। তাহলে 100 টাকায় কত? এই তো 4 3 12। ঠিক আছে, তাহলে কত? 100/3। 100/3 মানে মনে রাখবে 33 পূর্ণ 1/3%। তোমরা করবে, বের করবে, এটা বসে বসে ভাগ করবে। ঠিক আছে, 100/3 মানে 33 পূর্ণ 1/3 আর কি। আচ্ছা, 55টা 12 মিটার এর 4 পূর্ণ 1/2% মান কত? তাহলে 12 মিটার, আগে বলো মিটারকে সেমি সেমি দেওয়া আছে, তাহলে মিটারকে আর মিটার রাখবো না। তাহলে 12 গুণিত, মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে 1200। হয়? মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয় বলতো? 100 দিয়ে গুণ। 100 দিয়ে তাহলে গুণ। গুণিত 100, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয়? 1200 হয়ে গেল। গুণিত এর বলে কি মানে গুণ, তাহলে 1200 গুণিত 4 পূর্ণ 1/2, তা 4 দুগুণে 8, 1 9/200। 9/2। নিচে কিন্তু আমার পার্সেন্টেজ তুলতে গেলে নিচে 100 দিয়ে গুণ করে দিতে হয়। এই পার্সেন্টেজ যদি তুলতে হয় তাহলে নিচে কিন্তু 100 একটা গুণ করতে হয়। ক্লিয়ার? চলো এবারে কাটাকাটি, আর কিছু নয়। কাটাকাটি, একটা দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটলাম,
এখানে 2 ছয়ে 12, তাহলে 6 9 54, 54 সেমি। এই তো হয়ে গেল অপশন সি। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের আমি আগের ডেটাই করিয়েছিলাম। কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে বলো? করাইনি আগের ডেটে? ভুলে গেছো? 1 এর 2, 2 এর হ্যাঁ 3, এটা 13 উত্তর হবে। হ্যাঁ 13 এটা আমি আগের ডেটে আমি 11 করেছিলাম, তো সেটা আমি 33 রেখেছিলাম। এখন আমি কিন্তু সংখ্যা বদলে দিয়েছি। যারা মুখস্থ করেছিলে তারা কিন্তু ভুল করে দিয়েছো। তাহলে এটার সঙ্গে আমি বলেছিলাম যে এদের লসাগু এলসিএম 2 3 4, এদের এলসিএম কি হবে? এলসিএম 12, তাহলে 12 দিয়ে গুণ করে দাও। হর যেগুলো আছে সেগুলো দিয়ে 12 এলসিএম বের করে গুণ করতে বলেছিলাম। তাই 6 2 12, ঠিক আছে। এটার সঙ্গে কাটাকাটি করলে 3 4 12, 6:8:9 8, ঠিক আছে। এটা 9। তাহলে দেখতে পাচ্ছ কত ইউনিট বলছে? সব থেকে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 3। 3 ইউনিটের মান কত? 39। 1 ইউনিটের মান কত? 13। আর 1 ইউনিটের মান যেটা সেটাই গসাগু, তাহলে গসাগু কত হবে? 13 হবে। আচ্ছা, এই অঙ্কটা কত করেছো? 168 করেছো? হ্যাঁ, 3 4 7 8 10 সংখ্যা এটা বদলেছি আমি। আচ্ছা, 2 দিয়ে করো। 3 আসুক, 2 দুগুণে 4, 7, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 840 এসছে। আবার 2, 840। হ্যাঁ আবার 2, হ্যাঁ দেখো, গুণ করো। 2 দুগুণে 4, 3 4 12, আবার একটা 2 দিয়ে যাবে। 5 12 তে 60, ঠিক আছে। 60 কে এবারে এখানে তোমার 6 7 42, 42 2 গুণে মানে 7 এর সঙ্গে 14 এক কথায় গুণ করে দাও না, কত হচ্ছে? এই যে গুণটা আমি পরে লিখছি আর কি, মানে এটা আজ যাবে না, 840 এসছে। আজ যাবে না, এটা আজ যাবে না। কে বলছে আজ যাবে? 2 দিয়ে আজ যাবে না। এই যে এটা আমি এটাকে গুণ করছি আর কি মুখে মুখে। এখান থেকে নাহলে গুণ করো। 5 দুগুণে 10, হ্যাঁ 7 10 এ 70, তোমার 3 7 তে 21, 210, ঠিক আছে। এটা কত হবে? 2 দুগুণে 4, 2 1 2 0, আর এটার সঙ্গে এটা গুণ করে দাও, কত হবে? 840। 840। আচ্ছা, বলছে 25টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা একটি জিনিস মুখস্থ মনে রাখলেই হবে যে যখন বলবে জোড় সংখ্যা, ঠিক আছে। 26 n হবে plus স্যার 1 n plus 1 হ্যাঁ, জোড় সংখ্যার মনে রাখবে, হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা, একটু স্বাভাবিক সংখ্যা লিখতে হবে। আচ্ছা দেখো, মনে রাখতে হবে, এটা না মনে রাখতে পারলে কিন্তু হবে না। আর কিভাবে মনে রাখবে সেটাও শিখিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। জোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার গড় n plus 1 হলো। আর বিজোড়, ঠিক আছে, বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কি? শুধুমাত্র n। তাহলে কত হবে এটা? n 25টি স্বাভাবিক সংখ্যার গড় মানে n plus 1, দ্যাট মিনস 25 plus 1, 26 হবে 25 plus 1 সমান 26। এবারে 26 তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা ভুলে যাই কখন n হবে কখন n plus 1 হবে, এই জায়গাটা আমরা ভুলে যাই। আর ভুল হবে না, একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে। সব সময় আমরা ছোট ছোট জিনিস ভাববো। প্রথম দুটো স্বাভাবিক সংখ্যা নিয়ে নেবো, জোড় সংখ্যা। তাহলে সাপোজ তুমি জোড় ভাবছো, তো তুমি জোড় ভাবো। তাহলে 2 এবং 4 দুটোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে কত হচ্ছে? যোগ করলে দেখো 6 হচ্ছে। 6 কে তুমি 2 দিয়ে ভাগ করলে 6 কত হচ্ছে? 3 হচ্ছে। মানে কি, আবার দেখো নেক্সট আমরা ভাবছি 2 4 তারপরে 6, মানে কটা সংখ্যা নিলাম? 3টা মানে আমাকে যোগ করে 6 4 10 দিয়ে 12, 12/3 মানে 3 4 12, ঠিক আছে। যখন 3টা 3 সংখ্যা কে আমরা নিলাম 4 হলো, যখন দুটো সংখ্যা নিলাম তখন দেখো 3 হলো, মানে কি এক এক বাড়ছে না? তাহলে জোড়ের ক্ষেত্রে কি হচ্ছে? এক এক সংখ্যা বেড়ে যাচ্ছে। বাট বিজোড়ের ক্ষেত্রে দেখো, মন দিয়ে শোনো, মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যটা সংখ্যা নেব তার সঙ্গে n plus 1 আমাকে করে দিতে হবে।
মানে এখানে দুটো সংখ্যা নিলাম, এখানে দুটো সংখ্যা নিলাম, ঠিক আছে, দেখলাম উত্তর এসেছিল, দুটো আসেনি, 2 আসেনি, 3 এসেছে। এখানে 3টা নিলাম, 4 এসেছে, তাহলে কি একটা সংখ্যা বেশি বেশি নিচ্ছে না? তাহলে একই রকম সেম কেস যদি আমরা বিজোড়ের ক্ষেত্রে দেখি, তখন দেখো, মন দিয়ে দেখো, তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত আছে? 1 আছে নাকি? প্রথম বিজোড় 1, তারপরে ধরো 1-এর পরে কি আছে? 3, দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে দেখো তো, 4/2, মানে কত হচ্ছে? মানে 2। তাহলে দেখো, দুটো সংখ্যা নিলাম, কত হলো? 2 বেরিয়েছে। 3টা সংখ্যা নাও, 3টা সংখ্যা 1, 3, তারপরে কি হবে বিজোড় সংখ্যা? 1, 3-এর পরে বিজোড় সংখ্যা কত? 5, তাই তো? তাহলে আমি এটাকে 3টা সংখ্যা নিয়েছি, 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করে দেখো তো, 5 3 8 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3-কে 9। তাহলে মন দিয়ে দেখো, আমরা যখন এখানে একটা, দুটা, প্রথম দুটো সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিলাম, তখন কি হলো? দুটো সংখ্যার জন্য 2 হলো। যখন আমি 3টা সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিলাম, তখন কি হলো? গড়টা কত হলো? না, গড় হয়েছে 3। তাহলে এইভাবে তোমাদের কিন্তু আমি তোমাদের প্রমাণ করিয়ে দেখিয়ে দিলাম যে জোড় স্বাভাবিক সংখ্যার গড় সবসময় কিন্তু n+1 হয়, আর বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কি হয়? শুধুমাত্র n হয়। ঠিক আছে, পারবে এবারে যে কোনো করতে তোমরা? আচ্ছা, আর দুটো অঙ্ক রয়ে গেছে, তাহলে শেষ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, বলছে 6 জন ব্যক্তি ওজনের গড় দিয়ে দিয়েছে কত? 65। তাদের মধ্যে 3 জনের বলে দিয়েছে এত এত এত, তাহলে বাকিদের গড় কত? তাহলে কিছু করার নেই, এখানে তোমাকে বের করতেই হবে মান। বের করে তাহলে তোমাকে ডাইরেক্ট 6 জনের আগে মোট বের করি, তাহলে 6 গুণিত 65, এটার মোট 6 জনের মোট বের করতে হবে, মোট। তাহলে মোট কত হবে? 6 গুণিত 65, তাহলে 5 6 30, 6 6 36, আর এদিকে 3, 6 3 9, 390, তাই তো? 390, এর বাকিগুলো যোগ করো, 45 70 65, তাহলে 5 5 10, আচ্ছা 6 4 10, 7 17, 17, আর এদিকে হাতে 1 মানে 18, 180, তাহলে 180 বিয়োগ করলে কত হচ্ছে? 0 1 2, মানে 210। রয়ে গেছে কতজন? 3 জনের তো এটা ছিল, আর 3 জন আছে এখনো, তাহলে 3 জনের গড় মানে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 7 21, 210, মানে একটা শূন্য দিয়ে দিতে হবে, 70। ঠিক আছে, বাকিদের গড় ওজন কত? 70। আর যদি বলা হতো যে বাকিদের মোট ওজন কত? বাকিদের মোট ওজন কত? বলো, বাকিদের মোট ওজন এই 210। 210। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আজকের জন্য লাস্ট, এটাই শেষ। বলছে বার্ষিক 20% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে আসলে 3 গুণ হয়? দেখো, এটাকে আমি এভাবে করতে পছন্দ করি পার্সেন্টেজ কনসেপ্টে, যে 100% টাকা ছিল কারো, দিয়ে সেটা হয়ে গেল কত? 300% টাকা, কারণ কি হচ্ছে? তার 3 গুণ হয়ে যাচ্ছে। এখন 100% টাকা সুদে আসলে, মানে এটা তো ছিল আই, আই নয়, এটা ছিল হচ্ছে তোমার পি, আসল ছিল, আর এটা হয়ে গেছে কি? পি প্লাস আই। দ্যাট মিনস এখানে তোমার আইটা কত বেড়েছে? এসআইটা কত বেড়েছে বলো? এসআইটা কত? 200% বেড়েছে। আর এখানে আমার সুদের হার দেওয়া আছে 20%, তাহলে আমাকে টি বের করতে হবে। টি বের করতে গেলে কি বলতো? এসআই বাই আর দিতে হয়, আর এসআই কত? 200% বাই আর এর মান কত আছে? 20%। পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কাটলো, 10, কত? 10 ইয়ার্স, 10 বছর। বলো, প্রত্যেকটা অঙ্ক, জিআই বা যেগুলো ছিল সবগুলো ক্লিয়ার হয়েছে? বলো, কার কত এবারে স্কোর হয়েছে? এরকম মাঝে মধ্যে মক এর আগেরটা কোন মেথডে করলেন? আগেরটা আমি এর আগেরটা নরমাল আমার মেথডে, এখন নেট কেটে গেছিল। করেছি, এই মেথডটাই। আচ্ছা এই গুণ করে বিয়োগ আচ্ছা ঠিক করেছি, আছে, যোগ করে বিয়োগ করেছি। দেখ, নরমাল মেথড, কিছু মেথড নেই আচ্ছা ঠিক এখানে, আছে। উপায় তো নেই না, কারণ 3 জন আলাদা আলাদা বলে দিয়েছে, নাহলে আমি অন্য কিছু দেখতাম। হুম, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, তাহলে আমি ভেবেছিলাম আমার হয়তো টাইম লাগছে, আপনি হয়তো শর্টে করেছেন কিছু, ওই জন্য না না জিজ্ঞেস না, করলাম। শর্টে এখানে তোমাকে অ্যাপ্রক্সিমেট ধরেও করা যায়, ঠিক আছে, আবার
ছেড়ে দাও, মানে একটু টাফ লাগবে তখন আবার। ঠিক আছে, মানে আমাকে তখন এদিক ওদিক করতে হবে আর কি। মানে কি বলতো, আমি তখন দেখো একটা প্রসেসে আছে, ঠিক বলছো, মনে পড়ে বলে আর কি। দেখো একটা প্রসেস আছে, কিরকম প্রসেস আছে, গড় কত 65 তো। মন দিয়ে শুনবে, হ্যাঁ, কথা বলবে না কেউ, মন দিয়ে শুনবে। দেখো আমাকে কথা না বললে ব্রেন খুলবে, না হলে কিন্তু খুলবে না, মাথা ঠিক হয়ে যায়, মানে খারাপ হয়ে যায় আর কি। দেখো 65 মানে তোমার গড় থেকে কত কম এটা, গড় থেকে কত কম বলো, 20 কম, তাহলে আমি এখানে +20 লিখে রাখলাম। 20 আচ্ছা গড় থেকে এটা কত, 20 কম। কত বেশি গড় থেকে, গড় থেকে কত বেশি, 5 বেশি, তাহলে -5 হলো। আচ্ছা গড়, গড়ের এটা সমান, মানে প্লাস মাইনাস কিছু নেই। 5 বেশি, হ্যাঁ, তাহলে আমি এখানে এটা 65 5 বেশি হলো, -5। আরে 65 ওটা তো -5 করে দিয়েছি, এদিকে 65 আছে, তাহলে 65 মানে প্লাস মাইনাস কিছু নয়, জিরো এটা। ঠিক আছে, জিরো। তাহলে আলটিমেট আমি কি পেলাম বলতো, দেখো +15 পেলাম না, +15 পেলাম, মানে তাহলে 3 জনের, 70টা। হ্যাঁ এবারে 3 জনের মাথায় ভাগ হবে ওইটা, ওই যে প্লাসটা রয়ে গেল, এটা 3 জনের মাথায় ভাগ হবে। তা ওটা তো তিন- 0, লাস্টেরটা 0, হ্যাঁ, লাস্টেরটা 0। হ্যাঁ লাস্টেরটা তো জিরো, আমি বলছি এটা 3 জনের মাথায় যখন 15টা ভাগ হবে, তাহলে এক এক জনের মাথায় কত আসবে, 5 করে আসবে না, মানে গড়টা, ঠিক আছে, বেড়ে যাবে। হ্যাঁ। বেড়ে কত হবে, গড়টা বেড়ে যাবে, 5 বাড়বে আর কি। ঠিক আছে, 5 বাড়বে মানে কত ছিল, গড় 65 ছিল, গড় 70 হয়ে যাবে। হলো, বোঝা গেল শর্টকাটে, শর্টকাট বুঝতে পারলে, শর্টকাট মেথড বুঝতে পেরেছো? ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ স্যার। ঠিক আছে। বোঝা